আগের দিন যেমনটা আমরা প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা এটা একটা এসএলএসটির জন্য শুরু করছি। তো আমাদের টার্গেট একটা এক্সাম, তার এক্সামের যে ফরম্যাটটা সেটা বলেছিলাম, আর কিভাবে আমরা করবো সেই স্ট্র্যাটেজিটা বলেছিলাম। আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা প্রথম যে টপিক হচ্ছে সেগুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স কী, পলিটিক্যাল সায়েন্সের যে অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য বিষয়ের সাথে তার সম্পর্ক কী, আর এই যে বেসিক ধারণাগুলো রয়েছে সেগুলো ভেবেছিলাম ধরবো না, কিন্তু তার প্রথম কিছু টার্মিনোলজি আমি ধরছি। তারপর যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অর্থাৎ প্রথাগত যে ধারণাগুলো, দৃষ্টিভঙ্গিগুলো, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো এই হচ্ছে বিষয়। এই যে রাজনৈতিক প্রথম যে, হ্যাঁ যেটা বলছিলাম, যখন কোনো সমস্যা হবে বুঝতে না, আমি যখন বলতে থাকবো, যে কোনো মুহূর্তে বলবে তখন সেটা ক্ল্যারিফাই করে দেবো, বা পরেও বলতে পারো, সঙ্গে সঙ্গেও বলতে পারো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। তো এবার হচ্ছে যে কয়েকটা ধারণা যেগুলো শুনি, যেমন হচ্ছে প্রথম হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। সাধারণত তত্ত্ব শুনি, তার রাজনৈতিক তত্ত্ব শুনি, রাজনৈতিক দর্শন শুনি, এবার মতাদর্শ শুনি। এগুলো কী বা এগুলোর একে অপরের মধ্যে পার্থক্যগুলো কী সেগুলো আমাদের একটু বুঝে নেওয়া প্রয়োজন। সরাসরি হয়তো এখান থেকে প্রশ্ন তেমনভাবে নাও আসতে পারে, আবার আসতেও পারে। যেমন প্রথম টপিকটা থেকেও বেসিক্যালি একই কথা বলা যায় যে এখান থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, মানে আসার সম্ভাবনা কম আর কি। তবুও জিনিসটা না বুঝলে পরে তুমি যে পলিটিক্যাল সায়েন্স পড়ছো সেগুলো বোঝার কোথাও একটা খামতি থেকে যায়, সেই জন্যই শুরু করা এখান দিয়ে। ওগুলো পরে আমি ধরবো যদিও, শেষ হয়ে যাওয়ার পর পুরো সিলেবাসটা। এখন এই যে রাষ্ট্রবিজ্ঞান আমরা পড়ছি, এই রাষ্ট্রবিজ্ঞান পড়ার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান বলছি তো, রাষ্ট্রকে বিজ্ঞান বলা আর না বলা নিয়ে আমাদের যে দ্বন্দ্বটা রয়েছে সেটা আমরা কিন্তু 11-12 পড়েছিলাম যদি মনে থাকে। তো কিছু কিছু চিন্তাবিদ তারা মনে করে যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা উচিত, আবার কিছু কিছু চিন্তাবিদ বলে যে না, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। তো এই যে দ্বন্দ্বটা কিন্তু রয়েছে, তার বিভিন্ন প্রত্যেকের সপক্ষে বিপক্ষে কারণগুলো রয়েছে। যাই হোক, এবার হচ্ছে রাজনৈতিক এই যে ধারণার কথা বলছি, দেখো এখানে আমরা লিখেছি যে রাজনৈতিক বলতে কি বলছে এখানে, রাষ্ট্রবিজ্ঞানে যে পলিটিক্যালের ধারণা সেখানে বলছে যে ক্ষমতা, কর্তৃত্ব, রাষ্ট্র, রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকত্ব এবং সামাজিক জীবনের ন্যায়ভিত্তিক সংগঠনের যে সমগ্র প্রক্রিয়াকে, সেটাকেই রাষ্ট্রবিজ্ঞানে দ্য পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক বলতে বোঝাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক বলতে কী কী বোঝাচ্ছে? ক্ষমতা। ক্ষমতা কী কী রকম ক্ষমতা? কর্তৃত্ব, কর্তৃত্ব একটা বিষয়, ক্ষমতা একটা বিষয়। এবার সেই ক্ষমতা কর্তৃত্ব কোথায় প্রয়োগ হচ্ছে সেটা হতে পারে রাষ্ট্রে। রাষ্ট্র বলতে কী বোঝায়? রাষ্ট্র আমাদের একটা টপিকই রয়েছে, সেখানে আমরা পড়বো। রাষ্ট্রের আমরা মূলত জানি 4টে উপাদান রয়েছে, তাই তো? এবার সেই রাষ্ট্র, রাজনৈতিক প্রতিষ্ঠান। এবার যদি রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা বলি, রাষ্ট্র নিজেই একটা প্রতিষ্ঠান। এবার রাষ্ট্রের মধ্যেও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে, বিচার বিভাগ আছে। এবার অতিরাষ্ট্রীয় সংগঠন রয়েছে। এবার অতিরাষ্ট্রীয় সংগঠন যেমন কি, যেমন হচ্ছে আমরা জানি বিভিন্ন যে জোট, শক্তি জোট, যেমন আমাদের কোয়াড থেকে শুরু করে, ব্রিক্স থেকে শুরু করে, এসসিও থেকে শুরু করে, G20 থেকে শুরু করে, এই যে গ্রুপগুলো রয়েছে। এছাড়া যে ইউনাইটেড নেশন, সবচেয়ে বড় 192টা দেশের যে সংগঠন রয়েছে, সেই সংগঠন, সেগুলো অতিরাষ্ট্রীয় সংগঠন। এছাড়াও এদেরও নিজস্ব বডি আছে, অর্থাৎ প্রতিষ্ঠান আছে, সেগুলো কিন্তু এক প্রকার রাজনৈতিক প্রতিষ্ঠান। এছাড়া যে নাগরিকত্ব, অর্থাৎ কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা ভূখণ্ড বা কোনো একটা প্রতিষ্ঠানের যে সদস্যতা, সেটাই সাধারণভাবে নাগরিকত্ব বোঝায়। আমরা সাধারণত রাষ্ট্রের সাথে নাগরিকত্বকে বুঝি, কিন্তু রাজনৈতিক ধারণায় নাগরিকত্ব একটা গুরুত্বপূর্ণ ধারণা। এবং আরও একটা বিষয় কিন্তু এই রাজনৈতিক ধারণাকে বুঝতে গেলে বুঝতে হবে, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক জীবনের ন্যায়, অর্থাৎ কী আদর্শ, কী করা উচিত, সেটাই হচ্ছে ন্যায়ভিত্তিক সংগঠনের একটা প্রক্রিয়া। অর্থাৎ এই যে বিষয়গুলো, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পড়ার ক্ষেত্রে, রাজনৈতিক ধারণা বোঝার ক্ষেত্রে আমাদেরকে এই সাধারণ কয়েকটা বিষয়কেই কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের আলোচনা করতে হয়। যে একদিকে যেমন ক্ষমতার কথা বললাম, সেই ক্ষমতা কীরকম ক্ষমতা? সেই ক্ষমতা হতে পারে রাষ্ট্রের অভ্যন্তরের ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু ব্যক্তির ক্ষমতাও হতে পারে। সেই ক্ষমতা যদি আমি দর্শনে বলি, সেই পরে একটু পরেই আলোচনা করবো যে রাজনৈতিক দর্শন কী, সেই দর্শনের ক্ষেত্রে ক্ষমতা কী, বা রাষ্ট্রতত্ত্বের ক্ষেত্রে ক্ষমতা কী, রাষ্ট্রের ক্ষেত্রে ক্ষমতা কী, অতিরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে ক্ষমতা কী, তার রূপটা কিন্তু পাল্টে যায়। কিন্তু আমরা ক্ষমতা, কর্তৃত্ব, এই ধারণাগুলোই কিন্তু, বা নাগরিকত্বের ধারণা বা বেসিক কিছু কনসেপ্ট আমরা জানি, সাম্য, স্বাধীনতা, এগুলো কিন্তু আমরা পড়াশুনো করি। এগুলো নিয়েই আমরা রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক ধারণার আলোচনা কিন্তু করি। এবার এর একটা ব্যাপক ঐতিহাসিক বিবর্তনের রয়েছে। তো যেমন আমরা আলোচনা রাষ্ট্রবিজ্ঞানে শুরু করি পাশ্চাত্য যে গ্রিক চিন্তাভাবনা থেকে, সেখান থেকে সফিস্টদের চিন্তাভাবনা আসে। সেখানে আমরা জানি মানে প্রমিনেন্ট থিঙ্কার যারা, অর্থাৎ
যারা মূল চিন্তাবিদ তাদের মধ্যে আমরা প্লেটো, অ্যারিস্টটলের নাম বলতে পারি। তাদের যে সময়টা, আজকের যে ধারণাটা আমরা পড়বো ট্র্যাডিশনাল অর্থাৎ প্রথাগত, সেটা কিন্তু এই সময় থেকে বর্তমান 1945 খ্রিস্টাব্দ অর্থাৎ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালে যে প্রথাগত চিন্তাভাবনা, সেই সময়কালটা, এই সময়কালের মধ্যেই যে চিন্তাভাবনা, সেটা কিন্তু এই প্রথাগত যে অ্যাপ্রোচ বা প্রথাগত যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু আলোচনা করে। এটা আমরা আলোচনা করবো, এরপর আসবো। তাহলে এই পলিটিক্যালের ধারণাটা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, এখানে শুধুমাত্র কিন্তু বর্তমানে আমরা রাজনৈতিক, একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে রাজনীতি কী বা রাজনৈতিক ধারণাটা কী, তার কাছে মূল্যটা হচ্ছে সে ভোট দেয়, ভোটাধিকার, বা সে খুব বড় জোর রাষ্ট্রের কথা বলতে পারে, খুব বড় জোর আইন শাসন বিচারের কথা বলতে পারে। কিন্তু এই যে ব্যাপক দৃষ্টিভঙ্গিটা, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী হিসাবে কিন্তু এই ব্যাপকতাটাকে বুঝতে হবে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মানে কিন্তু শুধুমাত্র ভোটাধিকার নয়, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকতা নয়, শুধুমাত্র গণতন্ত্র, এই যে কয়েকটা শব্দ আমরা জানি না, যে সাধারণ আলোচনায় যেগুলো মানুষ সাধারণ বোঝে, কিন্তু আমরা একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমরা এই ব্যাপকতাটাকে আমাদেরকে বুঝতে হবে, যে এই পুরো আলোচনাটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা রাজনৈতিক ধারণার মধ্যে আমরা আলোচনা করি। এবার যদি আমি পরে যাই, যে এটা আমি তাহলে রাজনৈতিক ধারণার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বললাম, এগুলো বোঝার বিষয়, আমি কতটা বোঝাতে পারলাম জানি না, চেষ্টা করলাম আমি যে রাজনৈতিক ধারণাটা কি। এবার যদি একটা বিষয় বলি তত্ত্ব, এই বিষয়গুলো আমরা পড়ি, কিন্তু এগুলোর সাথে আমরা ঠিক কতটা বুঝতে পারি বা কতটা পার্থক্য করতে পারি সেটার বিষয় বুঝতে হবে। যে তত্ত্বটা কি, তত্ত্ব বলতে আমরা সাধারণভাবে এখানে রাষ্ট্রবিজ্ঞান আমরা ছেড়ে রাখছি আপাতত, যে রাষ্ট্রবিজ্ঞান আমরা পড়ছি না, যে কোনো সাবজেক্ট, সেটা হতে পারে সাধারণ বিজ্ঞান, যেটা হতে পারে অন্যান্য যে কোনো সাবজেক্ট, সেটা সমাজবিজ্ঞান হতে পারে, সেটা সাধারণ ন্যাচারাল সায়েন্সেস হতে পারে, সেখানে কিন্তু তত্ত্ব রয়েছে। এবার সেই তত্ত্বটা বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, তত্ত্বটা মানে কি, তত্ত্বর অর্থ কি, তত্ত্বের কি, তত্ত্ব পড়ে আমাদের হবেটা কি, তত্ত্বের গুরুত্বটা কি। তত্ত্ব, প্রথম কথা একটা এখানে ব্যাপার আছে কি, গ্রিক শব্দ থিওরিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গভীরভাবে দেখা, মনোযোগ দিয়ে দেখা, গভীর ধ্যান, মানে মনোযোগ দিয়ে কোনো একটা দেখা, সেটাকে থিওরিয়া বা থিওরি বলছে। গ্রিক চিন্তা ভাবনা, যেটা বললাম, যেখান থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সূচনা হচ্ছে। এবার তত্ত্বের যে ধারণা, সেই তত্ত্বের ধারণা যদি আমরা বলি যে তত্ত্বটা কি, সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যদি আমরা যৌক্তিকভাবে আলোচনা করি, এবং যেটার কিন্তু একটা নির্দিষ্ট প্রেক্ষাপট থাকবে, এবং যেটা কিন্তু সুসংগতবদ্ধভাবে আলোচনা করা হবে, অর্থাৎ যেটার কিন্তু একটা ধাপ থাকবে, যেটা একের পর এক আলোচনা হয়ে আসবে। এমনটা নয় যে আমি একটা আলোচনা করতে করতে একটা কিছু বললাম, তারপর আবার খেই হারিয়ে ফেললাম, সেটার সেই ধারা বয়ে আনতে পারলাম না, তাহলে কিন্তু সেটা তত্ত্ব হলো না। তত্ত্বের একটা যুক্তি থাকবে, তত্ত্বের একটা গভীর চিন্তা থাকবে, তত্ত্বের একটা শৃঙ্খল থাকবে, তাহলেই কিন্তু তাকে আমরা কিন্তু তত্ত্ব বলতে পারবো। এটা গেল তত্ত্বের বিষয়। এবার তত্ত্বের সাধারণ বৈশিষ্ট্য এখানে আমি নোটসে লিখেছি, আমি জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা বলার চেষ্টা করেছি, এগুলো পড়বে, এগুলো পড়লে বুঝতে পারবে। তাহলে তত্ত্বের যে বৈশিষ্ট্য যদি বলি, তাহলে এটা তত্ত্বে কী করে, তত্ত্ব যেটা করে সেটা হলো কোনো একটা ঘটনা কিভাবে কেন ঘটছে সেটা ব্যাখ্যা করে। কোনো একটা ঘটনা কেন কিভাবে ঘটছে এটা ব্যাখ্যা করার মাধ্যমে সেটা কিন্তু ভবিষ্যতের পূর্বাভাস দেয়। অর্থাৎ যদি আমরা কোনো একটা তত্ত্বকে বুঝে নিই, কোনো একটা তত্ত্ব কী বলতে চাইছে, যে সাধারণভাবে তো সে একটা নির্দিষ্ট কোনো একটা ধারণার কথা বলছে, সেই ধারণাটা সে কিন্তু একটা বৈজ্ঞানিক চিন্তাভাবনার পদ্ধতি এখানে আছে, একটা নির্দিষ্ট পদ্ধতি আলোচনা করছে, সেটা হতে পারে বৈজ্ঞানিক বা সেটা হতে পারে সমাজবিজ্ঞানী, কিন্তু তার একটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিটা অনুসরণ করে কিন্তু সেটা তত্ত্ব হয়েছে। ফলে সেই তত্ত্ব গঠনের পর সে কিন্তু যখন একটা তত্ত্ব হয়ে গেল, তখন ভবিষ্যতের যে ঘটনা, সে আগের অতীতের যে ঘটনা, সেটার মাধ্যমে তত্ত্বটা নির্মাণ হলো। সেই তত্ত্বের মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীকালে কি হতে পারে সেটার আমরা ভবিষ্যৎ পূর্বাভাস, যদি আমরা বোঝার সেই দৃষ্টিভঙ্গিটা মানে নিজেদের মধ্যে বিকাশ ঘটাতে পারি, যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। তাহলে এটার আর একটা বৈশিষ্ট্য হতে পারে কি, এটা সাধারণ, অর্থাৎ সর্বজনীন, স্থানকালের ঊর্ধ্বে, সর্বকালীন, মানে যে কোনো পরিস্থিতিতে তত্ত্ব কিন্তু প্রয়োজন হয়। যেমন আমরা যদি বলি নিউটনের কথা, নিউটনের যে মানে আমাদের যেটা আমাদের কি বলে, যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি যেটা আছে, সেটা কিন্তু এমন নয় যে আমার এখানে প্রয়োগ হচ্ছে আর আমেরিকাতে হচ্ছে না। ন্যাচারাল সায়েন্সের উদাহরণ দিলাম, মানে সাধারণ বিজ্ঞানের উদাহরণ দিলাম, যে তত্ত্ব এখানে একটা ওখানে একটা নয়। তেমনি আমি যদি রাষ্ট্রবিজ্ঞানের উদাহরণ দিই, যে গণতন্ত্রের ধারণা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গণতন্ত্রের প্রকারভেদ রয়েছে, কিন্তু সাধারণভাবে গণতন্ত্রের যে মানে, যে গণতন্ত্র মানে প্রত্যেক মানুষের ভোটের মূল্য এক, এই যে ধারণাটা, বেসিক গণতন্ত্রের ধারণাটা, প্রত্যেক মানুষের সাধারণ ন্যায় অধিকার সাম্যের যে ধারণা, সেটা আমেরিকাতে যেমন,
সেটা অস্ট্রেলিয়াতে যেমন, সেটা ভারতবর্ষেও কিন্তু তেমন হতে পারে, তার প্রকারভেদ আলাদা। আমি আবারও বলছি, যেহেতু এটা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানের একটা শাখা, সেক্ষেত্রে আমরা বললাম যে আমাদের সেখানে হিউম্যান টাচ থাকে, অর্থাৎ পুরোপুরি তো সেটাকে বিজ্ঞান বলা যায় না। যেমন ধরো যে এই যে বিজ্ঞান আর বিজ্ঞান কি বিজ্ঞান বলা যায় না, যে পার্থক্যটা বলছিলাম, এখানে কেন বিজ্ঞান বলা যায় না, তাদের যুক্তিগুলো যদি মনে করো, তারা কি বলছে, তারা বলছে যে রাষ্ট্রবিজ্ঞান তো মানুষের যে ক্ষমতা, মানুষের যে আচরণ, সেটাকে আলোচনা করে। তাহলে মানুষের আচরণকে কি কোনো নির্দিষ্ট তত্ত্বে ফেলা যায়? একটা মানুষ, সে হতে পারে সাধারণ রিক্সাওয়ালা, হতে পারে সাধারণ জনমজুর, হতে পারে একজন শিক্ষিত অধ্যাপক, হতে পারে, মানে প্রত্যেকটা মানুষের তো আলোচনা, প্রত্যেক মানুষের চিন্তাভাবনার ক্ষমতা, প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। ফলে সে প্রত্যেক মানুষের যুক্তি তো আলাদা হবে, ফলে প্রত্যেক মানুষের বিকাশ আলাদা হয়েছে, প্রত্যেক মানুষের যে বেড়ে ওঠা আপব্রিঙ্গিং সেটা তো আলাদা হয়েছে। ফলে প্রত্যেক মানুষের কিন্তু ধারণাগুলো আলাদা হয়। ফলে এখানে বিজ্ঞানকে, মানে মানুষের আচরণকে, মানুষের মানে ব্যবহারকে, মানুষের যে শিক্ষা, মানুষের যে আচরণগুলোকে, মানুষের ক্ষমতা প্রয়োগের ধরনকে, সেগুলো কোনো একটা তত্ত্বে কতটা ফেলা যায়, সেটা কিন্তু যারা বলছে যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না, তারা প্রশ্ন করছে। ফলে এখানে এই বিষয়টা যে সাধারণীকৃত করা যাচ্ছে, কিন্তু গণতন্ত্রের প্রকারভেদ বা প্রত্যেকটা ধারণারই প্রকারভেদ, সমাজবিজ্ঞানে বলো বা রাষ্ট্রবিজ্ঞানে বলো, সেগুলো রয়েছে। কিন্তু তত্ত্বের সাধারণ বৈশিষ্ট্য হিসেবে একটা বললাম হচ্ছে কি, সে ও ভবিষ্যৎকে ব্যাখ্যা করতে পারবে, কি কেন কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা করবে, ভবিষ্যতের পূর্বাভাস দেবে। আর একটা বললাম সাধারণীকৃত বিবৃতি। তুমি কি এখানে লিখছো আমি যেগুলো বলছি? এখানের যে পয়েন্টগুলো আমি পরে বলে দেবো যদিও, হ্যাঁ, মানে ধরো আমি লিখছি। বললাম এখানে যে রাজনৈতিক, এখানে তুমি যেটা লিখতে পারো সেটাই যে মানে আমি হলুদ করে দিয়েছি, যে রাজনৈতিক বলতে ক্ষমতা, কর্তৃত্ব, রাষ্ট্র, রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকত্ব ও সামাজিক জীবনের ন্যায়ভিত্তিক সংগঠনের সমগ্র প্রক্রিয়াকে বোঝায়। এটা আমি বোঝানোর চেষ্টা করলাম, এটা তুমি লিখে নিতে পারো, লিখে নিলে তোমারই সুবিধা হবে। এবার তত্ত্বের ক্ষেত্রে কি বললাম, একটা কথা লিখতে পারো যে তত্ত্ব থিওরিয়া শব্দ থেকে গ্রিক শব্দ এসছে, যার অর্থ হচ্ছে গভীর মনোযোগ দিয়ে দেখা, এইটুকু লিখতে পারো। এবার তত্ত্বর যে বৈশিষ্ট্য, সেগুলো তুমি এতটা লিখবে না, লিখবে কি শর্ট নোটে, আমি তো এই নোটটা তোমাকে দেবই। তুমি যেখানে লিখবে যে তত্ত্বের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে কোনো ঘটনা কেন ঘটছে, কিভাবে ঘটছে তার ব্যাখ্যা এবং ভবিষ্যতের পূর্বাভাস দেওয়া, এটুকু লিখলে। 2 নম্বর লিখলে যে সেটা হচ্ছে সাধারণীকৃত বিবৃতি, অর্থাৎ সেটা জেনারেলাইজ করা যায়, অর্থাৎ সেটা একটা প্রেক্ষাপট অন্য অন্য প্রেক্ষাপটে সেটাকে ব্যাখ্যা করা যায়। একটা ধারণা, একটা তত্ত্ব, সেটা স্থান কাল পাত্র নির্বিশেষে, মানে আমরা সেটাকে অন্যান্য জায়গায় সেটাকে ব্যাখ্যা করতে পারি। এটা একটা লিখলে যে মানে সাধারণীকরণ করা যায়, সর্বজনীনভাবে ব্যবহার করা যায়, এই কথাটা লিখতে পারো। 3 নম্বর যেটা বলছি, দুটো এটা ব্যাখ্যা করলাম কিন্তু এই দুটো। এবার 3 নম্বর যে ব্যাখ্যাটা করছি, আমি আলোচনা করছি, তার পাশাপাশি তুমি এগুলো লিখে গেলে তোমার সুবিধা হবে, যে সেটা যদি তোমার নিজের ভাষায় লেখো তাহলে আরও সুবিধা হয়। এবার 3 নম্বর যে ধারণাটা, এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা। সেটা বলছে যে তত্ত্ব হচ্ছে, মানে এটা কার্ল পপারের ধারণা অ্যাকচুয়ালি, এটা আমরা রিসার্চ মেথোডোলজি পড়তে গিয়ে বা রাষ্ট্রতত্ত্বের যে ধারণা, সেটা গভীরভাবে পড়তে গিয়ে পড়ি। এটা খুব মানে মনোযোগ দিয়ে শুনতে হবে বিষয়টা। এটাকে সাধারণভাবে শুনলে মনে হবে এটা, মানে আমরা যেটা বলছি সেটা ভুল। যে কোনো তত্ত্বকে তখনই তত্ত্ব বলা যাবে যখন সেটা খণ্ডন করা যাবে, অর্থাৎ ভুল প্রমাণ করা যাবে। আমরা সাধারণভাবে কি বুঝি, যে কোনো একটা জিনিস যখন ভুল না হবে তখনই সেটা বৈজ্ঞানিক, বা তখনই সেটাকে মানে তত্ত্ব বলা যেতে পারে। কিন্তু উনি বলছে না, যেটাকে ভুল প্রমাণ করা যাবে, যেটাকে খণ্ডনযোগ্য, যেটাকে বলছে ফলসিফাইবেল, অর্থাৎ যেটাকে ফলসিফাইড করা যাবে, সেটাই হচ্ছে তার মতে, সেটাই হচ্ছে বিজ্ঞান। মানে কি, এখানে একটা মানে বহুল প্রচলিত একটা উদাহরণ আছে যে মানে রাজহাঁস সাদা রঙের হয়। যদি কেউ বলে যে সব রাজহাঁস সাদা রঙের হয়, এটা যদি একটা তত্ত্ব হয়, এটা যদি একটা তত্ত্ব বললাম, তত্ত্ব মানে কি বললাম, তত্ত্ব মানে মানে কেন কিভাবে হচ্ছে ব্যাখ্যা করবে, ভবিষ্যতের পূর্বাভাস দেবে, আর সাধারণীকৃত করবে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে সেটা সত্য বলে প্রমাণিত হবে। তাহলে যদি বলা হয় যে সব রাজহাঁস সাদা রঙের হয়, এটাকে কি আমরা ভুল প্রমাণ করতে পারবো? এটা তখনই ভুল প্রমাণ হবে যখনই কোনো একটা আমরা অন্য রঙের, সাদা রং ছাড়া অন্য যে কোনো রঙের, আমরা কালো রং হোক বা যে কোনো রঙের আমরা রাজহাঁস দেখতে পাবো। তাহলে এই যে জিনিসটা উনি বলছেন যে যেটাকে ভুল প্রমাণ করা যাবে, যেটা ফলসিফাইবেল, সেটাই কিন্তু তত্ত্ব। সেটা বৈজ্ঞানিক হোক, তিনি বিজ্ঞানের প্রেক্ষিতে বলেছেন, কিন্তু সেটাকে উনি তত্ত্ব বলছেন। যেমন যদি একটা এখানে উদাহরণ রেখেছি, যে যদি কেউ বলে কোনো একটা তত্ত্বের মূল কথা যদি এটা হয় যে অদৃশ্য বা অজানা শক্তি সব ঘটনাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এর প্রমাণ কখনো পাওয়া যাবে না। একটা তত্ত্ব বলছে কোনো, ধরো ঈশ্বর, কোনো একটা ধর্মের কথা বলছে যে ঈশ্বর সর্বক্ষেত্রে সব সময় ঈশ্বর সবাইকে দেখছেন, তিনি সবার মঙ্গল কামনা করবেন। এটা একটা তত্ত্ব যদি কেউ বলে, এটা তত্ত্ব যদি বলা হয়, সেটা কিন্তু উনি বলছেন যে এটা তত্ত্ব হলো না, কারণ এটাকে কেউ প্রমাণ করতে পারবে না যেটা ঠিক না এটা ভুল।
এই যে ধারণাটা, এটা বোঝাতে পারলাম কি? আমি এটাই বলছে ফলসিফাইবেলের ধারণা, হ্যাঁ, ফলসিফিকেশনের ধারণা। বুঝতে পেরেছি। মানে যেটা ভুল প্রমাণ করা যাবে সেটাই তথ্য, আর যেটা প্রমাণ করা যাবে না হ্যাঁ, এটা একটা কিন্তু সাধারণভাবে তত্ত্বের এই বৈশিষ্ট্য হিসেবে বললাম, এই তিনটে ধারণা বললাম। আরেকটা কি তত্ত্ব হতে পারে? ডিডাকটিভ আর ইন্ডাকটিভ, মানে হচ্ছে অবরোহী আর আরোহী। ডিডাকটিভ যে ধারণাটা, মানে ধরো সাধারণ থেকে মানে পার্টিকুলারে যাওয়া। পার্টিকুলার মানে নির্দিষ্ট। ধরো একটা কোনো সাধারণ ধারণা আমি দিলাম যে, গণতন্ত্রের উদাহরণটাই বলি, যে গণতন্ত্র সর্বাপেক্ষা উপযুক্ত একটা শাসন ব্যবস্থা। এবার এখান থেকে আমি যদি বলি যে ভারতবর্ষের গণতন্ত্র সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থা, মানে কি বললাম? আমি গণতন্ত্র অ্যাজ আ হোল বললাম, অ্যাজ আ ওয়ার্ল্ডের জন্য, সেখান থেকে আমি নির্দিষ্ট বললাম, একটা দেশের প্রেক্ষিতে বললাম, একটা রাজ্যের প্রেক্ষিতে বললাম, মানে একটা তথ্য যেটাকে আমি সর্বজনীনভাবে বললাম, সেটা সেখান থেকে আমি ছোট এরিয়ার বললাম, অর্থাৎ আমি একটা বড় ধারণার কথা বললাম, সেখান থেকে একটা নির্দিষ্ট এরিয়াতে বললাম, সেটা হয়ে যাবে অবরোহী বা ডিডাকটিভ। এইভাবে একটা তত্ত্ব হতে পারে যে আমি বললাম যে সারা পৃথিবীতে সব রাজহাঁস সাদা, এটা একটা তত্ত্ব হলো। তাহলে যখন আমি সেটা ভারতবর্ষে দেখবো যে ভারতবর্ষের যত রাজা, সব রাজহাঁস সাদা, তাহলে যদি সারা পৃথিবীর সব রাজহাঁস সাদা হয়, তাহলে ভারতবর্ষের সব রাজহাঁসও সাদা হবে। এটা হলো ডিডাকটিভ, মানে আমি আগে বলে নিলাম পুরো ধারণাটা, সেখান থেকে নির্দিষ্ট হলাম। ইন্ডাকটিভ অর্থাৎ আরোহী ধারণাটা ঠিক অপোজিট। অর্থাৎ আমি বললাম একটা নির্দিষ্ট রাষ্ট্রে দেখলাম যে, ধরো আমি 5টা দেশের গণতন্ত্র নিয়ে দেখলাম, যে 2টো দেশের গণতন্ত্র নিয়ে দেখলাম যে সেখানে মানুষের যে অংশগ্রহণ, প্রতিনিধিত্ব কতটা, সেটা আমি বিবেচনা করে বললাম যে মানুষের প্রতিনিধিত্ব বেশি হলে তবে গণতন্ত্র সফল হবে। মানে আমি ধরো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটা মানে একটা, মানে ধরো পশ্চিমবঙ্গের 10 কোটি লোকের মধ্যে আমি 2 কোটি লোকের একটা সার্ভে করলাম, করে বললাম যে পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিকভাবে খুবই সচেতন, তারা প্রতিনিধিত্ব করতে চায়, তারা রাজনৈতিক খবরাখবর রাখে। তাহলে পরে এই যে আমি সার্ভেটা করলাম, এছাড়াও আমি চীনের একটা রাজ্যের সব ইয়ে করলাম, যে 2টো রাজ্যের আমি সার্ভে করলাম, চীনের একটা কোনো ধরনের সেনজাং প্রভিন্সে আমি একটা সার্ভে করলাম, একটা নির্দিষ্ট স্যাম্পেলে সার্ভে করলাম। এই দুটো সার্ভে করার পর আমি বললাম যে মানে আমি প্রমাণ করলাম যে চীনে যেহেতু গণতান্ত্রিকভাবে এখানে প্রতিনিধিত্বের হার কম, আর ভারতবর্ষে চীনে গণতন্ত্র নেই, ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে এবং ভারতবর্ষে প্রতিনিধিত্বের হার বেশি, তাহলে ভারতবর্ষের এই যে গণতন্ত্র তখনই সাকসেসফুল হবে যখন আমরা অংশগ্রহণ করতে দেবো মানুষকে। এই যে ধারণাটা বললাম, তাহলে আমি কি বললাম? এই দুটো ধারণা আমি নিলাম, সেই তথ্যের ভিত্তিতে আমি বললাম সারা পৃথিবীর জন্য যেটা প্রয়োগ হবে, যে গণতন্ত্র তখনই সাকসেসফুল হবে বা সফল হবে যখন মানুষ অংশগ্রহণ করবে, মানুষের ভোটাধিকার হোক বা মানুষ অংশগ্রহণ করবে। তাহলে এটা হলো কি, আমি নির্দিষ্ট থেকে জেনারেলে গেলাম। এই দুভাবেই কিন্তু তত্ত্ব, দুটো পদ্ধতিতে কিন্তু তত্ত্ব নির্মাণ করা যায়। এই 4টে আমি বললাম, সেটা কি বোঝা গেল? হ্যাঁ, বুঝে গেছি। এই 4ভাবে কিন্তু তত্ত্ব আমি 4টে বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝালাম। এবার এটা বেসিক্যালি তত্ত্ব বললাম, তত্ত্ব তো যে কোনো মানে যেমন বললাম বিজ্ঞানের ক্ষেত্রেও হতে পারে, বা সমাজবিজ্ঞান বা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও হতে পারে। এবার যদি রাজনৈতিক তত্ত্বের কথা বলি, আমাদের রাজনৈতিক তত্ত্বের কিন্তু বেশ কিছু ধারণা রয়েছে, এবং রাজনৈতিক তত্ত্ব কী কী আলোচনা করে? পলিটিক্যাল থিওরি যাকে বলে রাজনৈতিক তত্ত্ব, সেটা আলোচনা করে রাষ্ট্রকে নিয়ে। আগেই বললাম, রাষ্ট্র, সরকার, ক্ষমতা, তার কর্তৃত্ব, স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার, অধিকার, রাজনৈতিক বাধ্যবাধকতা, এই যে মৌলিক ধারণাগুলো, সেই একই ধারণা তত্ত্ব যেমনভাবে বললাম যে তারা সুসংবদ্ধ হবে, যৌক্তিক হবে, এবং সেগুলোকে কিন্তু সর্বজনীনভাবে কাজে লাগানো যেতে পারে, এবং কিভাবে কি হচ্ছে সেটা প্রমাণযোগ্য, অবশ্যই ফলসিফাইবেলের ধারণাটা রাখবে, এবং ডিডাকটিভ ইন্ডাকটিভ এই দুভাবে হতে পারে। এভাবেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এই ধারণাগুলোকে প্রয়োগ করে। এখানে বোঝানোর আর কিছু নেই, যেহেতু তুমি তত্ত্ব যদি বুঝে গিয়ে থাকো, তাহলে সেইভাবেই রাজনৈতিক তত্ত্ব কিন্তু কাজ করে, একই জিনিস। এবার রাজনৈতিক তত্ত্বের বেশ কিছু উদাহরণ এখানে আমি জুড়ে দিয়েছি, ওগুলো দেখে নেবে। যে প্লেটোর যেমন আদর্শ রাষ্ট্রতত্ত্ব, প্লেটো কি বলেছে? দার্শনিক রাজাই হচ্ছে আদর্শ রাষ্ট্রে শাসন করবে, কারণ তার কোনো পিছুটান নেই। সে কি করবে? সে তার কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, ব্যক্তিগত পরিবার থাকবে না, তাহলে পরে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, কারণ তার মানে ঘুষ নেওয়ার বা কোনো রকম ছলচাতুরি করার বা নির্দিষ্ট সম্পত্তি যেহেতু নেই, তাহলে তার পরিবারও নেই, তাহলে তার জন্য নিজের সম্পত্তির ধারণা নেই, তাহলে সে কিন্তু ভালো শাসন দিতে পারবে। প্লেটোর এটা ন্যায় তত্ত্ব। এগুলো তাত্ত্বিক জিনিস, এগুলো ব্যাখ্যা করতে আমি জানি তুমি পড়েছো কিনা, মনে আছে কিনা, আমি জাস্ট ছোট করে বলে দিলাম। এবার যদি হবসের সামাজিক চুক্তির কথা বলি, সেখানে কি বলেছেন? সেখানে বলেছেন যে মানুষ, উনি তো সেই আমাদের একটা সমাজের কল্পনা করেছেন, যে সমাজটা খুবই, যেখানে ব্রিটিশ ন্যাস্টি ব্রিটিশ শর্ট, যেখানে হচ্ছে মানুষ খুবই অত্যাচারী এবং খুবই একটা
জটিল পরিস্থিতির মধ্যে তিনি মানে তার প্রেক্ষাপটে তিনি ব্যাখ্যা করছেন। সেখান থেকে উনি বলছেন যে সামাজিক চুক্তি হচ্ছে যে চুক্তির মাধ্যমে মানুষ কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীনতা মানে হস্তান্তর করছে রাষ্ট্রের কাছে, অর্থাৎ যে সামাজিক চুক্তি অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্টের যে ধারণা সেটা কিন্তু হবস তার সামাজিক চুক্তি দিচ্ছে। এবার লকের ক্ষেত্রে হবসের পার্থক্য কি, এগুলো আমরা পরে পড়বো, রাষ্ট্রের আলোচনা হবস লকের আলোচনা আছে। লকের ধারণাটা মূলত লক অতটাও কি বলবো সহিংস নন। তিনি বলছেন যে মানে ব্যক্তির অধিকার, তিনি ব্যক্তিকেন্দ্রিকতা ধারণা দিচ্ছেন, অর্থাৎ উদারনীতিবাদের মূল ধারণাটা মানে বেসিক উদারনীতিবাদ তার ধারণা থেকে আসছে, যদিও হবসের থেকে বলা হয় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণা। কিন্তু লক যেটা বলছেন যে সম্পত্তি ব্যক্তির অধিকারের কথা তিনি এখানে ধারণার কথা তুলে ধরছেন। একইভাবে আমরা জানি রুশো সাধারণ ইচ্ছার কথা, জেনারেল উইলের কথা তিনি এখানে বলছেন। এগুলো তত্ত্বের উদাহরণ হিসেবে বললাম। এবার মার্ক্সের যে শ্রেণী সংগ্রামের ধারণা, যে যেমনটা জানো যে মার্ক্স কি বলছেন, যে আদর্শ সমাজ হবে যেখানে কোনো শ্রেণী থাকবে না, অর্থাৎ মানুষ শ্রেণীহীন সমাজ তৈরি হবে, সেটাই হচ্ছে মার্ক্সের আদর্শ রাষ্ট্রের ধারণা। এবার এই সময় থেকে মার্ক্স পরবর্তী সময়ে কিন্তু বলা হয়েছিল যে যে আমাদের রাজনৈতিক তত্ত্বের ধারণা, সেই রাজনৈতিক তত্ত্ব কিন্তু হারিয়ে গেছে, বা রাজনৈতিক তত্ত্ব মানে আর রাজনৈতিক তত্ত্ব পরাজিত হয়েছে বা রাজনৈতিক তত্ত্ব শেষ হয়ে গেছে। তারপর সেখান থেকে কিন্তু বিভিন্ন তাত্ত্বিক, যেমন আমরা জন রয়েলসের কথা জানি, যেমন আমরা সার্বভৌমিকতার যে ধারণা, বা আমরা ধরো সার্বভৌমিকতা বলছি, জন রয়েলসের ধারণার কথা, নজিকের ধারণার কথা জানি, তারা কিন্তু রাষ্ট্রতত্ত্বকে, এই রাজনৈতিক তত্ত্বকে মানে জাগরণ ঘটাচ্ছেন। অর্থাৎ যেটা মনে হয় এখানে লিখেছি যেটা, সেটা হচ্ছে কি লাসলেট রবার্ট ডাল এরা কি বলছে, এরা বলছে যে রাষ্ট্রের ধারণা শেষ হয়ে গেছে। এরা বলছে যে কেন শেষ হয়ে গেছে, এদের ধারণাটা ছিল যে বলছে উদারনীতিবাদ জিতে গেছে। এখানে একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা জানা দরকার। যে ধরো সোভিয়েত ইউনিয়নের যখন পতন ঘটলো 1990 খ্রিস্টাব্দে, সেখানে সোভিয়েত ইউনিয়ন ছিল, আমরা জানি কি ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ চলছিল, দুটো মতাদর্শের যুদ্ধ। একদিকে ছিল উদারবাদ আমেরিকার নেতৃত্বে, আরেকদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজবাদ, যেটাকে সোশ্যালিজম বলা হয়, যার একটা ধারা হচ্ছে মার্ক্সবাদ। এখানে যে যুদ্ধটা আদর্শ, এটা তো শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ না, এটা একটা আদর্শগত যুদ্ধও বটে। সেখানে যখন সমাজবাদের পতন ঘটলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তখন যেটা হলো যে তাহলে উদারনীতিবাদ জিতে গেল, আমেরিকা জিতে গেল, গণতন্ত্র জিতে গেল, সমাজ মানে তার গণতান্ত্রিক ধারণা যখন জিতে গেল, তখন তার মানে বিভিন্ন চিন্তাবিদ বললো কি যে গণতন্ত্র জিতে গেছে, এন্ড অফ হিস্ট্রি। ফ্রান্সিস ফুকো আমার একটা তত্ত্ব আছে, এন্ড অফ হিস্ট্রি হলো, অর্থাৎ ইতিহাসের মানে পরিসমাপ্তি ঘটলো, আর কোনো তত্ত্ব উঠে আসবে না, একমাত্র তত্ত্ব হিসাবে উদারনীতিবাদী থাকবে, এবং সেখান থেকে আরও নতুন তত্ত্বের প্রয়োজন নেই। কিন্তু তারপরেও যে আমাদের তত্ত্ব উঠে এলো, যে তত্ত্বগুলো আমাদের হান্না আরেন্টের কথা বলা যায়, জন রলসের যে ন্যায়ের ধারণার কথা বললেন, তিনি উদারনীতিবাদের প্রেক্ষিতেই জন রলস আলোচনা করছেন, কিন্তু তিনি ন্যায়ের ধারণার কথা বলছেন। এতটা গভীরে আমাদের দরকার নেই, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা বলছি আর কি বিষয়গুলো। এতটা গভীরে এসএলএসটি বলো নেটের জন্য দরকার আছে, এসএলএসটির জন্য দরকার নেই, তবু আমি বিষয়টা বোঝার জন্য বললাম যে এইভাবে কিন্তু তত্ত্বের ধারণাটা বিবর্তিত হয়েছে, এবং তত্ত্ব কেমনভাবে বিবর্তিত হয়েছে এবং রাজনৈতিক তত্ত্ব কীভাবে বিবর্তিত হয়েছে, সেখানে এই ধারণাগুলো কিন্তু রয়েছে। রাজনৈতিক তত্ত্বের ধারণাটা মোটামুটি ক্লিয়ার, যে রাজনৈতিক তত্ত্ব কীভাবে প্লেটো অ্যারিস্টটল থেকে আজকের যুগে এসছে, সেখান থেকে এইভাবে বিবর্তিত হয়েছে। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ বোঝা গেছে কি? যদি বোঝা না যায় বলতে পারো, আমি আবার আবার বলবো বিষয়টা। হ্যাঁ বুঝতে পেরেছি এখানটা। ঠিক আছে, এবার হচ্ছে যে পরবর্তী ধারণা, সেটা হচ্ছে রাষ্ট্র দর্শন, পলিটিক্যাল ফিলোসফি। পলিটিক্যাল ফিলোসফির যে ধারণা, প্রথম কথাটা বলি, দর্শন। দর্শন কি? দর্শন হচ্ছে সেই জিনিস যেটা সাধারণ মানুষ চিন্তা করে না। কারণ কি, দর্শনের যে সাধারণ ব্যাখ্যা যদি বলি, তাহলে দার্শনিক কারা? মানে একটা কথা আছে সাধারণভাবে যেটা বলা হয়, যে খালি পেটে দর্শন চিন্তা হয় না। মানে কি, দর্শন হচ্ছে ভরা পেটের চিন্তা। যার পেট ভরা আছে সেই দর্শন চিন্তা করে, মানে সে ভাবে যে কি করা উচিত, কি করলে ভালো হবে, কি করলে আদর্শ হবে, সেটাই হচ্ছে দর্শন। সোজা কথায় যদি এটা আমি বুঝে নিই, তাহলে রাষ্ট্র দর্শন বুঝতে সহজ হবে। তাহলে রাষ্ট্র দর্শন কি বলছে? রাষ্ট্র দর্শন রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষিতে বলছে এই যে ধারণাগুলো কথাগুলো বললাম, সাধারণ ধারণা, সাম্য, স্বাধীনতা, অধিকার, রাষ্ট্র, তার ক্ষমতা, সেগুলো কীরকম হওয়া উচিত, হোয়াট অট টু বি, কী হওয়া উচিত, এই যে নৈতিকতা, এই যে মূল্যবোধের ধারণা, কোনটা উত্তম, সেই ধারণাটা যদি বোঝার চেষ্টা করি, সেটাই কিন্তু রাষ্ট্র দর্শন বা পলিটিক্যাল ফিলোসফির কাজ। তাহলে রাষ্ট্রতত্ত্ব কি? রাষ্ট্রতত্ত্ব হচ্ছে একদিকে আমাদেরকে এই যে ধারণাগুলো, সেগুলো প্রত্যেকটা দেশের সব সময়ের জন্য জেনারেলাইজড, অর্থাৎ সব সময় সত্যি হবে সেরকম একটা ধারণা। রাষ্ট্র দর্শন কি? রাষ্ট্র দর্শন বলছে কি হওয়া উচিত,
কোনটা হওয়া উচিত, কোনটা হলে খুব ভালো হয়, কোনটা ভালো জীবন পাওয়ার জন্য আমাদের কি করা উচিত, এই যে ধারণাগুলো সেগুলো কিন্তু রাষ্ট্র দর্শন বা পলিটিক্যাল ফিলোসফি আসছে। এগুলো বেসিক ধারণা বুঝে রাখা, অত ডিটেলসে জানাতে করে। এখানে এই বৈশিষ্ট্যগুলো আমি লিখেছি যে সত্য অনুসন্ধান করে, আদর্শ রাষ্ট্র যেটা হচ্ছে সুশাসনের কথা বলবে, আদর্শগত যেটা মূল্যবোধ নৈতিকতার উপর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, এগুলো হচ্ছে দর্শনের কথা। এটা কি বললাম তাহলে? তত্ত্ব বললাম, রাজনৈতিক তত্ত্ব বললাম, আর রাষ্ট্র দর্শন বললাম। এবার যেটা আসছে সেটা হচ্ছে রাষ্ট্রচিন্তা। আমরা কি পড়ি পলিটিক্যাল সায়েন্সে? একটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়ি, একটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট পড়ি। মানে কি, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা পড়ি আর ভারতীয় রাষ্ট্রচিন্তা পড়ি। এই রাষ্ট্রচিন্তা বিষয়টা কি? রাষ্ট্রচিন্তাটা বলছে, আমরা কি বললাম, রাষ্ট্র দর্শন কি বললাম? রাষ্ট্র দর্শন হচ্ছে কি হওয়া উচিত সেই ধারণার কথা বলে। আর রাষ্ট্রচিন্তা কি করে? রাষ্ট্রচিন্তা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে, একটা নির্দিষ্ট সময়ে, ধরো আমি বললাম প্লেটোর কথা, প্লেটোর যদি সেই সময়ের প্রেক্ষাপটে যদি রাজনৈতিক অস্থিরতা না থাকতো, সেই যে আমরা জানি পেলোপনেশিয়ান ওয়ার, অর্থাৎ যে পেলোপনেশীয় যুদ্ধ হয়েছিল, সেই পেলোপনেশীয় ওয়ার যদি না হতো, তাহলে কিন্তু প্লেটো এই দার্শনিক রাজার ধারণা বা ন্যায়ের ধারণার জন্য এই কী হওয়া উচিত ধারণা তিনি দিতেন না। ঠিক আছে? তারপরে ধরো আমি যদি ম্যাকিয়াভেলির কথা বলি, ম্যাকিয়াভেলির যে রাজনীতি, সেখানে যদি তিনি যে রকমের পরিস্থিতি, তিনি প্রেক্ষাপট, যে রকমের তিনি তার পরিবেশ দেখেছেন ইতালিতে, সেটা যদি না হতো, তখন কিন্তু তিনি চার্চের যে বারবারন্ত তিনি যদি না দেখতেন, তাহলে কিন্তু তিনি বলতেন না যে তুমি হচ্ছে রাষ্ট্রের সাথে মানে তোমার ধর্মের সাথে আমাদের আলাদা করতে হবে রাষ্ট্রের বা নৈতিকতার, এ কথা তিনি বলতেন না। তার এই প্রেক্ষাপটের জন্যই তিনি কিন্তু বলেছিলেন। তাহলে রাষ্ট্রচিন্তা কি করে? রাষ্ট্রচিন্তা একটা নির্দিষ্ট ঐতিহাসিক সামাজিক প্রেক্ষাপটে এই যে ধারণাগুলোর কথা বললাম, রাষ্ট্র হোক, ক্ষমতা হোক, শাসন ব্যবস্থা হোক, রাজনৈতিক সমস্যা হোক, তার বিষয়গুলো, এই যে সাম্য স্বাধীনতার ধারণাগুলো কিন্তু আলোচনা করে। বেসিক এইগুলো যদি মাথায় রাখা যায়, তাহলে আমরা যে কোনো পরিপ্রেক্ষিতে আমাদের ধরো ইন্টারভিউতে প্রশ্ন করতে দিতে পারে যে তুমি তো সাধারণভাবে, এগুলো তো সাধারণ জিনিস, তুমি তো পড়েছো রাষ্ট্র, তুমি তো মাস্টার্স করেছো, বলো তো রাষ্ট্রচিন্তা কি? এগুলো এই জন্যই বলছি যে এইগুলো সরাসরি হয়তো তোমার প্রশ্ন আসবে না, খুব সম্ভাবনা কম এগুলো আসা, কিন্তু এই বেসিক ধারণাগুলো রাখা প্রয়োজন। এবার এখানে বহু যে রাজনৈতিক তত্ত্বের কথা আমি যেমন বললাম, পাশ্চাত্য বা ভারতবর্ষের কথা বলি, সেখানে আমরা জানি যে প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে, যদি ম্যাকিয়াভেলির কথা বলি, হবস, লক, রুসো, সবারই বিভিন্ন তত্ত্ব রয়েছে। এখানে সেই হেজিমনি থেকে শুরু করে আমাদের গ্রামসির মানে রলস অব্দি, এখন বর্তমান মানে আমাদের উইলকিমলিকা থেকে শুরু করে অমর্ত্য সেন অব্দি চলে আসবে, প্রত্যেকেরই নিজস্ব প্রেক্ষাপটে নিজস্ব তত্ত্ব, নিজস্ব ধারণা রয়েছে, যেগুলো আমরা পড়েছি এবং প্রয়োজনে যেগুলো প্রয়োজন আমরা পড়ব। জাস্ট এখানে বোঝানো, এখানে একটা জিনিস যেটা শর্টকাটে মনে রাখার জন্য, তাহলে রাষ্ট্রচিন্তা কি? রাষ্ট্রচিন্তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থাকবে, রাজনৈতিক সমস্যা থাকবে, এবং সে কিন্তু সমাধান করার চেষ্টা করবে। এখানে আমি শর্টে বলে দিয়েছি যে প্লেটোর কী চিন্তা ছিল, এগুলো পড়তে পারো প্রয়োজনে, যে কার কী চিন্তা ছিল, সক্ষমতা বিদ্যা, অমর্ত্য সেনের, এগুলোও দেখে নেবে। আর একটা ধারণা আছে, সেটা হচ্ছে মতাদর্শ। মতাদর্শ কি? মতাদর্শ সেই ধারণা যেখানে হচ্ছে একটা মতাদর্শকে বোঝার জন্য সবসময় মনে রাখবে, যখনই মতাদর্শের কথা আসবে মনে করবে ধর্ম। এখানে খারাপ ভাবার কিছু নেই, যে কোনো ধর্ম, সেটা যে ধর্ম মানে আমি কোনো নাম করছি না, যে কোনো ধর্ম। ধর্ম কী চায় আমাদের থেকে? যে আমরা যখন ঈশ্বরের সামনে যাই বা আল্লাহর সামনে যাই, যে কোনো ধর্মের আমাদের ঈশ্বরের সামনে যাই, আমরা কি করব? আমরা তাকে কোনো প্রশ্ন করব না, আমরা সেটাকে মেনে চলব, আমরা সেটাকে বিশ্বাস করব। মতাদর্শ সেই জিনিসটাই চায় আমাদের থেকে, আমরা সেই মতাদর্শকে বিশ্বাস করব। ধর্ম যদি আমরা বুঝে নিই, তাহলে আদর্শ বোঝাটা, মতাদর্শ বোঝাটা কোনো সমস্যা নয়। মতাদর্শ কি বলছে? মতাদর্শ একটা বিশ্বাস থাকবে, সুসংগত বিশ্বাস থাকবে, একটা মূল্যবোধ থাকবে, এবং যে মূল্যবোধটাকে প্রশ্ন করা যাবে না। যদি তুমি উদারনীতিবাদী হও, তাহলে তোমার প্রশ্ন সবসময় থাকবে যে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী এবং তার স্বাধীনতার যে প্রশ্নটা, সেটা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি নারীবাদী হও, তোমার নারীর ক্ষমতায়ন, নারীকে কেন সমাজে এতকাল পিছিয়ে রাখা হয়েছে, সেই প্রশ্নটা তুমি প্রত্যেকটা প্রেক্ষাপট থেকে তুলবে। তোমাকে সেখানে প্রশ্ন করার জায়গা নেই যে নারীর কোনো সমস্যা থাকতে পারে, বা উদারনীতিবাদের মধ্যে দাঁড়িয়ে তোমার প্রশ্ন করার জায়গা নেই যে স্বাধীনতারও একটা, যদিও প্রশ্ন আছে, কিন্তু তা সত্ত্বেও উদারনীতিবাদে তুমি স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কথাটা কিন্তু তোমাকে বলতেই হবে, মুখ্য আর কি, ব্যক্তি স্বাতন্ত্র্যতা প্রধান যেটা ধারণা। এইভাবে প্রত্যেকটা ধারণার কথা যদি বলি, আমরা যদি রক্ষণশীলতা বা কনজারভেটিজমের কথা বলি, কনজারভেটিজম কী চায়? কনজারভেটিজম চায় যে ব্যবস্থাটা চলছে সেই ব্যবস্থাটা তেমনভাবেই চলুক, উপযুক্ত যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা একইভাবে চলুক, সেটাই হচ্ছে রক্ষণশীলতাবাদের মূল কথা। একইভাবে যদি সমাজবাদের কথা বলি, সমাজবাদ কী চায়? সমাজবাদ চায় বা মার্ক্সবাদ চায় যে শ্রেণীহীন সমাজ, যেখানে কোনো রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র উবে যাবে, যেখানে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, সে যার যতটা সমাজ থেকে প্রয়োজন ততটা সে নেবে, আর যার যতটা ক্ষমতা দেওয়ার ক্ষমতা, সে ততটা ক্ষমতা দেবে। এই যে ধারণা, এটা বেসিক ধারণা, তার বাইরে সে আর কিছু ভাববে না। পরিবেশবাদী যারা, তারা কি বলবে? তারা বলবে যে যে কোনো পরিস্থিতিতে তোমার
রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন যাই হোক, তোমাকে পরিবেশটাকে সংরক্ষণ করতে হবে, কারণ এটা মানব সমাজের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে না রক্ষা করলে তুমি অস্তিত্ব সংকটে পড়ে যাবে। বহু সংস্কৃতিবাদ কি বলবে? বহু সংস্কৃতিবাদ বলবে যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যত তোমার ধর্ম হোক, জাতি হোক, ভাষা হোক, তাদের যে গোষ্ঠী, প্রত্যেকটা গোষ্ঠীর যে ভূমিকা, সেগুলোকে রক্ষা করতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে, এগুলো বলবে। তাহলে কি বলবে? মতাদর্শ কি করবে? মতাদর্শের একটা নির্দিষ্ট বিশ্বাস থাকবে, তার একটা মূল্যবোধ থাকবে, এবং সেই মতাদর্শ কিন্তু আদর্শ সমাজে সে কিন্তু একটা পরিবর্তন করতে চাইবে। কি পরিবর্তন? যে পরিবর্তন করতে চাইবে যে যে প্রচলিত ব্যবস্থাটা রয়েছে, সেই প্রচলিত ব্যবস্থা থেকে তার যে একটা ধারণা, দেখো তুমি উদারনীতিবাদ কি চাইছে? উদারনীতিবাদ অনেকাংশে উদারনীতিবাদ জয়ী, তাই উদারনীতিবাদ গণতন্ত্রের কথা বলছে, স্বাধীনতার কথা বলছে, ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলছে, যেগুলো আজকে আমরা সবসময় বলে থাকি। কিন্তু সমাজবাদ কোথায়? সমাজবাদ বলছে যে শ্রেণীহীন সমাজ, যে যেমন পরিশ্রম করবে, যে যেমন ক্ষমতা পরিশ্রমে সে পরিশ্রম করবে, যে যেমন সমাজ থেকে নেওয়ার তেমন নেবে। সে ধারণা কোথায়? সে ধারণার কথা বলি না। তারা এই পরিবর্তনটা চাইছে উদারনীতিবাদ থেকে সমাজবাদ। নারীবাদীরা কি পরিবর্তন চাইছে? নারীবাদীরা চাইছে যে সমাজে যে পুরুষের আধিপত্য, পুরুষতান্ত্রিকতা থেকে আমরা সাম্য চাইছি, সেটা অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও তারা চাইছে নারীবাদ, অর্থাৎ তারা চাইছে যে পুরুষতান্ত্রিকতার অবসান হোক, তারা একটা পরিবর্তন চাইছে। প্রত্যেকটা যদি মতাদর্শ দেখি, তারা কিন্তু একটা পরিবর্তন চাইছে, তারা একটা বিশ্বাস করতে বলছে তাদের মতাদর্শকে। তুমি যদি বিশ্বাস করো, তুমি তাহলে সেই পরিবর্তনটাকে সাধিত করার চেষ্টা করবে। এই গেল মতাদর্শ। মোটামুটি আমি জানি না কতটা বোঝাতে পারলাম, বোঝাতে পেরেছি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ শুনতে হ্যাঁ, এবার এখানে এই যে তিনটে ধারণা বললাম, একটা রাষ্ট্রচিন্তা, একটা রাষ্ট্রদর্শন, একটা হচ্ছে মতাদর্শ। তিনটে পার্থক্য আশা করি এবার কাউকে বোঝাতে গেলে সমস্যা হওয়ার কথা না, যে রাষ্ট্রচিন্তা কী, আর রাষ্ট্রদর্শন কী, আর রাষ্ট্রের মতাদর্শ কী, তাই তো? এবার দেখে নেবে এগুলো কি বলেছি, আর আমি ব্যাখ্যা করছি না, অনেকটাই আমি ব্যাখ্যা করে দিয়েছি। এবার যেটা আমরা আমাদের টপিকে ঢুকে যাচ্ছি, প্রথম যে অর্থাৎ যে টপিক আজকে আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, সনাতনী যে আমাদের ধারণা বা প্রথাগত যে ধারণা, সেই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমরা কী কী তথ্য আলোচনা করব, কী কী দৃষ্টিভঙ্গি আমরা আলোচনা করব। এখানে একটা পার্থক্যের কথা বলেছি, সেটা হচ্ছে পদ্ধতির সাথে দৃষ্টিভঙ্গির পার্থক্য। পদ্ধতি বা যেটাকে আমরা মেথড বলি, সেটা কিন্তু একটা সাধারণ কৌশল, জ্ঞানার্জন, অর্থাৎ আমরা যদি যে কোনো জ্ঞান যখন আমরা নেওয়ার চেষ্টা করব, তার একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে। সে সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য একটা নির্দিষ্ট তার একটা স্ট্র্যাটেজি বা কৌশল থাকবে, বা তার একটা রূপ থাকবে, সেটাই হলো পদ্ধতি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই পদ্ধতি থাকবে, আবার একটা দৃষ্টিভঙ্গি থাকবে। আপাত দৃষ্টিতে এই পদ্ধতি আর দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য খুব একটা করা যায় না, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটা বৃহৎ টার্ম, এইভাবে মনে রাখতে পারো। পদ্ধতিটা হচ্ছে একটা, আমি ধরো একটা রাষ্ট্রবিজ্ঞান পড়বো, এই যে আমি ক্লাসটা করছি, আমি বলেছি যে কীভাবে করবো, আমি প্রথম দিন বলেছি যে কীভাবে আমি স্ট্র্যাটেজিটা করলাম, সেটা একটা পদ্ধতি। এবার আমি দৃষ্টিভঙ্গি কি, দৃষ্টিভঙ্গিটা একটা আরেকটু বৃহৎ দৃষ্টিভঙ্গি। আমি বললাম কি যে আমি আমার দৃষ্টিভঙ্গি, ধরো আমার একটা মতাদর্শ আছে, নিশ্চয়ই থাকবে, আমি একটা ধর্মে বিশ্বাসী, বা আমি একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, বা আমার একটা নির্দিষ্ট, আমি একটা পুরুষ, ফলে আমি পুরুষতান্ত্রিকতারও কোনোভাবে হয়তো প্রতিনিধিত্ব করি, ফলে আমার কথাবার্তার মধ্যে সেইগুলোও প্রকাশ হতে পারে। যদিও আমি নারীবাদীও হতে পারি পুরুষ হয়ে, তো তাহলে সেই নারীবাদী ধারণাটাও আমার মধ্যে প্রকাশ পাবে। এই বিষয়টা কি, তাহলে আমি একটা ব্যাপক অর্থে যেটাকে বলছি সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। এইটুকু মনে রাখতে হবে যে ব্যাপক অর্থে যেটা বলছি সেটা দৃষ্টিভঙ্গি, আর যেটাকে আমি বলছি যে কীভাবে শিখবো সেটা হচ্ছে পদ্ধতি। এইটুকু এই কথাটা পড়ে নিলে বুঝতে পারবে, এইটুকুই আমি এখানে বলার চেষ্টা করেছি। এবার এখানে দুভাগে ভাগ করা যাচ্ছে এই যে আমাদের দৃষ্টিভঙ্গিগুলোকে, একটা হচ্ছে প্রথাগত, আর একটা হচ্ছে আধুনিক বা সমসাময়িক। প্রথাগতর মধ্যে আমরা তিনটে ধারণা পড়বো এখানে, কিন্তু এরপর যে সমসাময়িক, সেই সমসাময়িকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ব্যবহারিজম, বিহেভিয়ারিজম, বা যেটা আমরা ব্যবহারবাদের কথা বলতে পারি, বা যাকে আমরা আচরণবাদ বলি, সেটা কিন্তু আমরা এখানে বলতে পারি। তাহলে এই যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচগুলো বলছি, এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা সময়কালটা কিন্তু আগেই বললাম বলতে, যে প্লেটো, অ্যারিস্টটল, অর্থাৎ গ্রিক রাষ্ট্রচিন্তা থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত যে ধারণা, সেই ধারণা কিন্তু আমাদের যে প্রথাগত বা সনাতনী বা ট্র্যাডিশনাল যে ধারণা, সেখানে কিন্তু এই প্রত্যেকটা নামই আসতে পারে, প্রথাগত বা সনাতনী বা ট্র্যাডিশনাল, যে কোনো শব্দ দিয়েই বলতে পারে। যে প্রথাগত, কোশ্চেন এরকম আসতে পারে যে প্রথাগত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়, প্রথাগত দৃষ্টিভঙ্গির নাম কি, বা প্রথাগত দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য কী, এই ধরনের কোশ্চেনই আসতে পারে এখান থেকে, ঠিক আছে? ফলে বেসিক কোশ্চেনই আসে এখান থেকে, তবু আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা, পরে তো আমরা একটা আধুনিক বা সমসাময়িকটা আলোচনা করব। প্রথাগতর মধ্যে আমরা তিনটে আমাদের সিলেবাসে রয়েছে, একটা হচ্ছে ঐতিহাসিক বা হিস্টোরিক্যাল, একটা হচ্ছে দার্শনিক বা ফিলোসফিক্যাল বা নর্মেটিভ, আর একটা হচ্ছে আইনগত দৃষ্টিভঙ্গি বা লিগ্যাল ইনস্টিটিউশনাল যে অ্যাপ্রোচটা। এই তিনটে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি প্রথাগতভাবে রয়েছে। এবার এরা কি বললাম, এরা সবসময় চায় যে কি হওয়া উচিত,
ন্যায়সঙ্গত সমাজ, এই ধরনের, এটা ওভারঅল যদি ধারণাটা বলি তিনটে এই ধরনের কথাবার্তা বলে। এবার আমি পার্টিকুলার যদি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির কথায় আসি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কী বলছে? ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলছে যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠান ও তত্ত্বের শিকড় অতীতে নিহিত আছে। অর্থাৎ এদের মূল কথা হচ্ছে যে আজকের সমাজ যদি আমি বুঝতে চাই, আজকের রাজনীতি যদি আমি বুঝতে চাই, আজকের ব্যবস্থা যদি আমি বুঝতে চাই, আজকের যে কোনো পরিস্থিতি, ধরো আমাদের এই বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতি যদি আমি বুঝতে চাই, বা আজকে ধরো আমি এই বিশ্বে কেন ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হচ্ছে বুঝতে চাই, বা ধরো কেন আমি ইসরায়েল প্যালেস্তাইন, কেন আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে বুঝতে চাই, তাহলে আমাদেরকে কী বুঝতে হবে? আমাদের দেখতে হবে শিকড় কোথায়, এদের অতীত কী, কেন যুদ্ধটা হচ্ছে, এদের প্রত্যেকের ইতিহাস কী, কীভাবে এই রাষ্ট্র গঠন হয়েছিল, এরা কেন যুদ্ধ করছে, যুদ্ধের কারণ কী, কী কারণ, কী প্রেক্ষাপটে এরা এই যুদ্ধে উপনীত হলো, বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে কেন আজকের এই পরিস্থিতিতে এলো। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্যক্তির জীবনে হোক, প্রত্যেকটা রাষ্ট্রে হোক, মানে বিশ্বে হোক, বা যে কোনো সমাজে যে কোনো জিনিস ব্যাখ্যা করার ক্ষেত্রে এদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে ইতিহাসটাকে বুঝতে হবে, প্রেক্ষাপটটাকে বুঝতে হবে, পটভূমিটাকে বুঝতে হবে, যে তাদের প্রেক্ষাপটটা কী ছিল। অর্থাৎ এখানে ঐতিহাসিকতার মূল কথা কি, এরা বলছে যে সমাজের যে নিয়ম ছিল ঐতিহাসিক, মানে যদি আমরা ইতিহাসটাকে দেখে নিই তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎটাকে দেখতে পাবো। মানে কেমন, ধরো আমি দেখলাম যে ইতিহাসে যুদ্ধের পর সমাজে অর্থনীতির অবস্থা খারাপ হয়েছে, তাহলে ভবিষ্যতে আমরা এটা শিক্ষা রইল আমাদের, যেটা আমরা শিখতে পারবো হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ দিয়ে, যে ইতিহাসে যখন যুদ্ধ হয়েছে তখন সেখান থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, মানুষের মানে আয়ের ক্ষমতা কমে গেছে, তাহলে ভবিষ্যতেও যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু এই সেম জিনিসগুলো ঘটবে। এইভাবে আমরা কিন্তু একটা লাইন ড্র করতে পারি, বা আমরা কিন্তু শিক্ষা নিতে পারি। তাহলে এইভাবে ইতিহাস, মানে ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গি বা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের কথা কিন্তু বলছে, যে প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ব্যবস্থা, প্রত্যেকটা প্রতিষ্ঠান, তারা কিন্তু এই যে পর্যায়ক্রমের বিকাশ বা পটভূমি সেগুলোর উপর নির্ভর করে। অর্থাৎ তাদের পটভূমি কি, এখানে বৈশিষ্ট্যগুলো দিয়েছে যে পটভূমি বিশ্লেষণ করে, যে তাদের প্রেক্ষাপট, তারা কী হিস্ট্রি, কীভাবে হয়েছে, কীভাবে একটা ঘটনা ঘটেছে। এখানে সাবাইন কি বলছেন? সাবাইন বলছেন যে কোনো তত্ত্ব বুঝতে হলে তার সৃষ্টির পিছনের পরিস্থিতিটাকে বোঝা আবশ্যক। অর্থাৎ যে ঘটনা বা যে তত্ত্ব বা যে থিঙ্কারের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, যে কোনো একটা রাষ্ট্রচিন্তাবিদ বা ধরো একটা মানুষ, আমি যে আজকে আমি হয়েছি, বা অন্য কোনো মানুষ, যা তুমি ধরো তুমি হয়েছো, কীভাবে হয়েছো কারণ তোমার যে পরিবেশ, তোমার বাবা মা, তোমার পরিবেশের আশেপাশের মানুষ, তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার শিক্ষক শিক্ষিকারা, তাদের যে প্রত্যেকের যে মানে গুরুত্ব তোমার জীবনে অনেক বেশি, তারা ছিল বলেই তুমি আজকে তুমি হয়েছো। হতে পারে যে সেম ব্যক্তি তুমি যদি আমার জায়গায় থাকতো, আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আজকে আমি তুমি হতো, তুমি আমি হতে। এই যে বিষয়টা, অর্থাৎ প্রেক্ষাপট এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, ইতিহাস এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা মানুষ, সে যে সমাজে গড়ে উঠবে, যে শিক্ষা বা যে মানুষের মানে সংস্পর্শে সে আসবে, সেইভাবে সে গড়ে উঠবে, সেইভাবে সেই ইতিহাসে সে কিন্তু এগিয়ে যাবে। এটা তাহলে মূল কথা এখানে, যে ধারাবাহিকতার একটা থাকবে, বিবর্তন থাকবে, ঐতিহাসিক নিয়ম তারা অনুসন্ধান করতে পারবে, যে যেমনটা বললাম নিয়ম অনুসন্ধান করতে পারবে, তারা শিখতে পারবে যে কীভাবে ঐতিহাসিকতাবাদ বলেছে এখানে হিস্টোরিসিজম বা ঐতিহাসিকতাবাদ বলেছে কালপাপর এটাকে, যে আমরা অতীত থেকে ভবিষ্যৎকে দেখতে পাবো, সেটাকেই বলেছে হিস্টোরিসিজম। এটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের একটা ইতিহাস। অর্থাৎ আমরা যে প্লেটো থেকে মার্ক্সের যে ধারণাগুলো বললাম, প্লেটো থেকে মার্ক্স বা আজকের যে অমর্ত্য সেন অবধি, তারা কিন্তু এই ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে আজকের জায়গাটাতে এসছে। এখানে যদি আমরা এইটুকুই বোঝার আমাদের মূল কথা, লিখতে যদি চাও শর্ট নোটসে, যে মানে আমাদের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের মূল কথা হচ্ছে বর্তমান সমাজের ব্যবস্থা, প্রতিষ্ঠান, তত্ত্ব, সব কিছুর যে শিকড় সেগুলো কিন্তু অতীতে রয়েছে বা ইতিহাসে রয়েছে। এবার তার পটভূমি সেখানে গুরুত্বপূর্ণ, তার বিবর্তন গুরুত্বপূর্ণ, এই কথাটাই লিখতে পারো। এটা যদি তোমার ভাষাতে তুমি বোঝার মতো করে লিখে নিতে পারো। এবার যে এই ঐতিহাসিক তত্ত্ব কারা, ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গি তার তাত্ত্বিক কারা? এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি যারা তাত্ত্বিক, তারা হচ্ছে যেমন অ্যারিস্টটলের কথা বলা যেতে পারে, ইবন খালদুনের কথা বলা যেতে পারে, যেমন আমরা কৌটিল্যের, আমাদের ভারতীয় রাষ্ট্রচিন্তাতে কৌটিল্যের কথা বলতে পারি, ম্যাকিয়াভেলির কথা বলতে পারি, কার্ল মার্ক্সের কথা বলতে পারি। এদের নির্দিষ্ট কিছু অবদানের কথা আমি এখানে লিখে দিচ্ছি, আর কয়েকটা বই, এগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, প্রয়োজনে লিখে নিতে পারো। এই ধরো অ্যারিস্টটলের বই হচ্ছে পলিটিক্স, খুব গুরুত্বপূর্ণ একটা বই। এখানে তার অবদান কি, যে 158টা সংবিধান তিনি পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করে তিনি কিন্তু তুলনামূলক যে মানে ইয়েটা আমরা পড়ি, তুলনামূলক শাসন ব্যবস্থা, অর্থাৎ যে কম্পারেটিভ
অ্যানালিসিস যে ধারণাটা আমরা পড়ি যে তুলনামূলক শাসন ব্যবস্থা, তিনিই কিন্তু প্রথম সূচনা করেছিলেন। অর্থাৎ যে তুলনা করা যেতে পারে দুটো শাসন ব্যবস্থা বা একাধিক শাসন ব্যবস্থা, সেটা কিন্তু তিনি শুরু করেছিলেন। এটা তার একটা গুরুত্বপূর্ণ অবদান, এটা মনে রাখার জন্য প্রশ্ন হতেই পারে। এবং তার এই যে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে পলিটিক্স, এটাও মনে রাখা প্রয়োজন। ইবন খালদুন অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তিনি ঐতিহাসিক তত্ত্বের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। এই নামটুকুই মনে রাখা প্রয়োজন যে তিনি হচ্ছে মধ্যযুগের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। তার যে ধারণাটা সেটা না আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কম, না পড়লেও চলবে। কৌটিল্যের যে গ্রন্থ সেটা হচ্ছে অর্থশাস্ত্র, এটাও গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু এখানে বাস্তববাদী ধারণা এখানে দিয়েছেন। এছাড়া আমরা ম্যাকিয়াভেলির কথা বলতে পারি, ম্যাকিয়াভেলির গুরুত্বপূর্ণ, এটা লিখে নিতে পারো যে প্রিন্স এখানে গুরুত্বপূর্ণ একটা, মানে তার বই আর কি, প্রিন্স বইটা খুব গুরুত্বপূর্ণ। ডিসকাশন লিপিও গুরুত্বপূর্ণ, কিন্তু প্রিন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কি বলেছেন, তার গুরুত্বপূর্ণ এখানে অবদানটা কি, তিনি রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করেছেন। মূল কথা হচ্ছে আমাদের যখন আমি ঐতিহাসিক মানে দৃষ্টিভঙ্গি পড়েছি, আমার কি কি তাত্ত্বিক সেই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ছে, সেই নামগুলো আমাকে মুখস্থ করতে হবে। এই যে নামগুলো আমি দিয়েছি, প্রত্যেকটা নাম মনে রাখতে হবে, আর কিছু না হোক নাম মনে রাখতে হবে। এবার নামের মধ্যেও যেগুলো মনে রাখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। যে নিকোলা ম্যাকিয়াভেলির যে প্রিন্স বইটার নাম মনে রাখতে হবে। তিনি রাজনীতিতে ধর্ম ও নৈতিকতাকে আলাদা করেছিলেন, সেটা মনে রাখতে হবে। মন্তেস্কুর নাম অবশ্যই মনে রাখতে হবে, তার বইয়ের নামও মনে রাখতে হবে, স্পিরিট অফ লস। সেখানে তিনি কি করেছেন, তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধারণা দিয়েছেন। মার্কস তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার গ্রন্থটাও মনে রাখতে হবে। দাস ক্যাপিটাল, কমিউনিটি ম্যানিফেস্টো, দুটো বই মনে রাখবে। এবং তার যে অবদান হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, এই কোশ্চেন অবশ্যই আসতে পারে এমসিকিউতে, যে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমের ধারণা কে দিয়েছে, সেখানে অবশ্যই মনে রাখবে কার্ল মার্ক্সের ধারণা। এবার এটা কি সেটা আমরা আসবো পরবর্তীকালে আলোচনা, যে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম কি, বা এখানে মার্ক্স আমাদের পড়তে হবে রাষ্ট্রতত্ত্বের ক্ষেত্রে। হেগেলের ধারণা কি, হেগেলের বইটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, মনে রাখলেও চলবে। কিন্তু হেগেল থেকে যে মার্ক্স আসছে, হেগেল যে দান্দিকতার বা ডাইলেকটিক মেথডের জন্ম দিচ্ছেন, সেটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার আসছে জর্জ স্যাবাইনের নাম মনে রাখতে হবে, বই না মনে রাখলেও চলবে। আর কন্টিন স্কিনার, তিনি কেমব্রিজ স্কুল থেকে আসছেন, এটুকু মনে রাখলেই হবে। এগুলো পড়ে রেখো প্রত্যেকটাই, কিন্তু নামগুলো আমি বলছি বারবার খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যেও যে ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ বলে দিলাম, আবার বলে দিচ্ছি। অ্যারিস্টটলের পলিটিক্স মনে রাখবে, তার 158টা সংবিধানের কথা মনে রাখবে। ইবন খালদুনের নামটাই মনে রাখা যথেষ্ট। কৌটিল্যের অর্থশাস্ত্র মনে রাখবে, তার বাস্তববাদী ধারণার কথা মনে রাখবে। ম্যাকিয়াভেলির প্রিন্সের বইয়ের নাম মনে রাখবে, তার রাজনীতিকে ধর্ম নৈতিকতা থেকে আলাদা করার কথা লিখে রাখবে। মন্তেস্কুর স্পিরিট অফ লস মনে রাখবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা মনে রাখবে। কার্ল মার্ক্সের বই এবং অবদান, ঐতিহাসিক বস্তুবাদ বলো বা শ্রেণী সংগ্রামের কথা বলো, এগুলো মনে রাখতে হবে। এবং পরেও পড়বো আমরা কার্ল মার্ক্সকে আরও, ফলে এখানে অতটা অবশ্যই গুরুত্ব দেবে, কিন্তু কার্ল মার্ক্সকে আরও বিষয়ে আমাদের পড়তে হবে। হেগেলের ক্ষেত্রে তিনি ডাইলেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের ধারণা, ডাইলেকটিক মেথডের ধারণা দিচ্ছেন, অর্থাৎ তিনি দান্দিকতার কথা বলছেন। যা আমরা জানি যে তিনি ডাইলেকটিক বা দান্দিকতার ধারণা তিনি দিয়েছেন। এবার যে জর্জ স্যাবাইনের নামটুকু যথেষ্ট, কোয়ান্টিন স্কিনারের নামটুকু যথেষ্ট। এইগুলো আমাদের হিস্টোরিক্যাল এই নজন তাত্ত্বিক, এটুকু আমি মনে রাখার কথা বলে দিলাম। এবার যদি আমরা বলি সমালোচনা, যে হিস্টোরিক্যাল যে অ্যানালিসিস বলছে, তারা ইতিহাসের উপরে এতটা গুরুত্ব দিচ্ছে, তারা সবসময় কিন্তু অতীতের ঘটনা, অতীতটাকে বর্ণনা করলেও যে আজকের যে প্রমাণ হবে সেটা কিন্তু বলা যায় না। ফলে এটা একটা ভবিষ্যৎবাণীতে তারা সবসময় সক্ষম নয়, এটা একটা অক্ষমতার ধারণা, একটা সমালোচনা করতে পারি আমরা। এগুলো মনে রাখবে, বেসিক ধারণা, যে ব্যাখ্যা করতে পারে এগুলো, মানে কোয়েশ্চেন্সও আসতে পারে যদি কোনো ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক প্রশ্ন আসতেই পারে, বুঝে রাখার জন্য প্রয়োজন। এবার এই যে পয়েন্টটুকুই মনে রাখবে, তারা ভবিষ্যৎবাণীতে সর্বক্ষেত্রে সক্ষম নয়, এইটুকু কথাই যথেষ্ট এই পয়েন্টটাতে। এবার পরের পয়েন্টটা কি, যে বর্তমানে মানে সংকটের ক্ষেত্রে অকার্যকর হতে পারে। যে ডেভিড ইস্টন যে সমালোচনা করছেন, ডেভিড ইস্টন আমরা পরবর্তীকালে পড়বো, তিনি আচরণবাদী তাত্ত্বিক, তিনি মানে বিজ্ঞান বলছেন, তিনি বলছেন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান। তিনি যেটা বলছেন, তিনি বলছেন যে বর্তমানে যে সংকট, সেটা হচ্ছে তিনি এখানে কার্যকরী হবে না। বর্তমানে যে সংকটে সেই ঐতিহাসিক যে ধারণা, সেটা কার্যকরী হবে না, কেননা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানে দৃষ্টিভঙ্গি আলাদা। ঠিক আছে। এবার আপেক্ষিকতার দোষ আছে এখানে, অতীতের ঘটনা সবসময় প্রযোজ্য নাও হতে পারে, সেটা আপেক্ষিকভাবে আমরা অনুমান করে সেইভাবে আমরা পদক্ষেপ করলাম, কিন্তু সেটা সক্ষম হয় মানে সবসময় নাও পদক্ষেপ সফল হতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একটা সমালোচনা জায়গা থেকে যায়। এই যে সমালোচনাগুলো, এগুলো মনে রাখবে। এই গেল আমাদের হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। এখানে বোঝার সমস্যা থাকলে বলতে পারো। বুঝতে পেরেছো এখানে? হ্যাঁ, আচ্ছা, এবার পরবর্তী যে অ্যাপ্রোচটা বা দৃষ্টিভঙ্গিটা, সেটা হচ্ছে দার্শনিক বা ন্যায় নীতিবাচক, বা যেটাকে আমরা নরমেটিভ বলি আর কি, বা ফিলোসফিক্যাল বলি। প্রত্যেকটার শব্দই মনে রাখবে কিন্তু, যে এই যে হিস্টোরিক্যালের ক্ষেত্রে কী কী শব্দ আছে, দার্শনিকের ক্ষেত্রে এই প্রত্যেকটা শব্দ। নরমেটিভকে বাংলায় লিখে কোশ্চেন হতে পারে, তখন যদি আমি বলি যে আমি তো দার্শনিক পড়েছিলাম, নরমেটিভ কী জিনিস, তাহলে কিন্তু সমস্যা আর কি। এবারে দার্শনিক যে ন্যায় নীতিবাচক যে পদ্ধতি, তার যে মূল কথা, সেটা সেখানে কি বলছে, যে এখানে ওই যে বলেছিলাম
ওভারঅল যে ধারণাটার কথা, যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যে কথাটা বলে, আদর্শ রাষ্ট্র বা আদর্শ জীবন বা কী হওয়া উচিত, হোয়াট অট টু বি, সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে মূল্যবোধকে গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে আদর্শ রাষ্ট্রের যে ধারণা বা আদর্শ কোনো কিছু যেটা আদর্শ, সেটা কি, যেটা দার্শনিক চিন্তা ভাবনা, যেটা ভরা পেটের যেটা আমাদের চিন্তা আসে, মানে আদর্শ কি হতে পারে, একটা আদর্শ মানুষ কীরকম হতে পারে, একটা আদর্শ সমাজ কেমন হতে পারে, একটা আদর্শ রাষ্ট্র কেমন হতে পারে, কি কি থাকা উচিত একটা আদর্শ রাষ্ট্রে, আদর্শ শাসকের কীরকম প্রকৃতি হওয়া উচিত, এই যে চিন্তা ভাবনাগুলো যারা করছে, তারা কারা? তারা তো আর নিশ্চয়ই সেই দিন আনা দিন খাওয়া মজুর নয়, যে যারা প্রতিদিনের চিন্তা করতে হবে যে পরবর্তী কালকের দিনে আমি কি খাবো। তারাই হচ্ছে দার্শনিক চিন্তাভাবনা, এই যে অ্যাপ্রোচটা, তারা বিশ্বাসী। তারা কি বলছেন, তাদের মধ্যে যেমন এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু যে নামগুলো দিচ্ছি সেটা ওভারল্যাপ করতে পারে। একই সাথে অ্যারিস্টটল হিস্টোরিক্যাল অ্যাপ্রোচেও আছেন, আবার তিনি কিন্তু এই আমাদের দার্শনিক অ্যাপ্রোচেও রয়েছেন। অর্থাৎ তিনি ঐতিহাসিক কথার কথা যেমনও বলেছেন, তেমন কিন্তু এই কী হওয়া উচিত আদর্শ সমাজের কথাও বলেছেন। এক্ষেত্রে কিন্তু এই স্পষ্টতাটা কোন থিঙ্কারগুলো দু জায়গায় রয়েছে সেগুলোও মনে রাখতে হবে। অর্থাৎ নামগুলোকে একদম ঠটস্থ করে নেওয়াই ভালো। এবার যদি আমি প্লেটোর কথা বলি, এখানে তার যে কী কী কন্ট্রিবিউশন রয়েছে, তিনি আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, আমরা জানি। তার রাষ্ট্রের কথা কী বলেছেন তিনি, সেখানে একজন দার্শনিক রাজা থাকবেন, যিনি সেখানে তিনি এডুকেশন সিস্টেমের কথা বলেছেন, সেখানে সেই এডুকেশন সিস্টেমের প্রত্যেকটা বয়সে কোন কোন বয়সে কী ধরনের তাদের শিক্ষা হবে সেগুলোর কথা বলেছেন। ন্যায় বিচারের তত্ত্বের ধারণার কথা দিয়েছেন তিনি বলেছেন যে আমরা যে তার যে থিওরি অফ ফর্মসের যে ধারণা, অর্থাৎ কী ধরনের একটা ধারণার গুরুত্বটাই অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা প্লেটো পড়বো না, অতটা আমাদের গভীরে দরকার নেই। কিন্তু প্লেটো কী বলেছেন, প্লেটো বলেছেন যে ধরো একটা টেবিল, সেই টেবিলটা, আমরা একটা টেবিল বললেই আমাদের সামনে একটা ছবি ভেসে ওঠে। তিনি বলছেন ওই টেবিলটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে টেবিল অর্থাৎ ধারণাটা। অর্থাৎ যে ধারণাটা আমরা টেবিল বললে সেটা, আমরা টেবিল বললে একটা টেবিলের চিত্র আমাদের মাথায় আসে, কিন্তু যে ধারণাটা টেবিলত্বের, অর্থাৎ যেটা টেবিল হওয়ার জন্য যেটুকু দরকার, যে ধারণাটা অ্যাজ আ কনসেপ্ট, ধারণা হিসেবে টেবিল, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাস্তবিকতা যেটা, সেটা কিন্তু ওই ধারণা, সেটা কিন্তু একটা কাঠের টেবিল বা লোহার টেবিল নয়, বা যেটা আমরা দেখতে পাচ্ছি বা যেটা আমরা কল্পনা করছি সেটা না। টেবিলের যে ধারণা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তেমনি রাষ্ট্রের একটা ধারণা, মানুষের একটা ধারণা, কি হওয়া উচিত সেই ধারণা, সেটাই হচ্ছে কিন্তু আদর্শ। তার ধারণার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ। এবার অ্যারিস্টটলের কথা বলতে পারি। অ্যারিস্টটল কী বলছেন, অ্যারিস্টটলের একটা গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে, তিনি ভালো জীবনের কথা বলেছেন, সৎ সুখী জীবনের কথা বলেছেন। এছাড়া আর একটা জিনিস কথা বলেছেন, সেটা হচ্ছে যে গোল্ডেন মিন, হচ্ছে মধ্যপন্থা। অর্থাৎ কোনো কিছু দাবি করা ঠিক না, এটা গুরুত্বপূর্ণ সমাজে। মানে এইসব দার্শনিকদের থেকে যদি আমরা শিখতে পারি জীবনে, তাহলে কিন্তু সত্যি অনেক কিছু শিখতে পারি। যে তিনি বলছেন যে কোনো কিছু এক্সট্রিম ভালো না। যে আমরা যদি দাবি করি যে আমি খুব ধর্মীয়, মানে ধার্মিক, আর আমি ধর্ম মানি না, এই যে দুটো অতিরিক্ত জিনিস, এটা মোটেই ভালো না। অর্থাৎ তুমি, মানে এটা আমি আমার ধারণা বলছি, উনি এইভাবে বলে যাননি, আমি আমার মানে বুঝিয়ে বলার জন্য বলছি, যে একজন মানুষ খুব ধার্মিক, সে কি বলে, সে বলে যে তুমি ধর্ম যদি না মানো তুমি অন্যায় করছো, অন্য মানুষকে বলে। আর একটা মানুষ কি করে, সে বলে আমি ধর্ম মানি না, আমি যা খুশি তাই করি, তুমিও মানবে না। এই দুটো মানুষকেই তিনি সমালোচনা করছেন। তিনি বলছেন যে তুমি যদি ধর্ম মানো তুমি মানবে তোমার নিজের মতো। তিনি ধর্মের প্রেক্ষিতে বলেননি, কিন্তু আমি এটা উদাহরণ দিয়ে বলার জন্য বলছি। তুমি যদি মানো তুমি মানবে, কিন্তু অন্য কাউকে মানার জন্য যে জোর করা সেটা তুমি করবে না, বা অন্য কাউকে না মানার জন্য যে জোর করা সেটা তুমি করবে না। তুমি মধ্যপন্থা নেবে, যে তুমি যেটা প্রমাণযোগ্য না। ধরো তুমি কি বলতে পারবে যে ঈশ্বর আছে কি ঈশ্বর নেই? ঈশ্বর যদি তুমি প্রমাণ করতে যদি না পারছো, যতদিন না প্রমাণ হবে তুমি অপেক্ষা করো যে কি আসতে চলেছে, ততদিন তুমি কি বলবে, ততদিন বলবে যে যেটা আমি ঈশ্বর মানি কি মানি না সেটা তোমার চয়েস। আমি যদি মানি, আমি এটা মানি, কিন্তু আমি জোর করবো না যে তুমি মানো। এটা হচ্ছে তিনি বলছেন, তার পজিশন এটা হবে যে তিনি যদি আস্তিক ব্যক্তি হন, তিনি বলবেন যে আমি ধর্ম মানি, কিন্তু আমি বলবো না যে তুমিও মানো, কারণ সেটা আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস। আবার যে নাস্তিক, সে বলবেন আমি ধর্ম মানি না, কিন্তু আমি বলবো না যে তুমিও না মানো বা মানো, সেটা তোমার চয়েস, তুমি যেটা করতে চাইবে। এই যে মধ্যপন্থা, গোল্ডেন মিন, সমাজে যদি আমরা বা প্রত্যেকটা জীবনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই যে মধ্যপন্থাটা যদি আমরা অবলম্বন করি, তাহলে কিন্তু আমাদের জীবন আর একটা ভালো হতে পারে। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এই যে আদর্শ ধারণার একটা সুন্দর দার্শনিক চিন্তা তিনি কিন্তু এখানে দিয়েছেন। এছাড়া সেন্ট অগাস্টাইন মধ্যযুগের চিন্তাবিদ, তিনি কি বলছেন, তিনি হচ্ছেন সিটি অফ গড বলে তার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে। এখানে অবশ্যই কিন্তু গ্রন্থগুলো খেয়াল করবে। প্লেটোর হচ্ছে রিপাবলিক লজ, এগুলো মনে রাখবে। অ্যারিস্টটলের পলিটিক্স মনে রাখবে, আগেই বললাম। এখানে সেন্ট অগাস্টাইনের যে সিটি অফ গড বইটা মনে রাখবে। এটা মানে এই বইটা, এই নামটা মনে রাখার দরকার নেই, এটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ টার্ম সম্ভবত, এটা মনে রাখার দরকার নেই। তুমি হচ্ছে এটা রোমান টার্ম আছে, তুমি এটা সিটি অফ গড নামটাই মনে রাখবে।
তো এখানে যেটা তিনি বলছেন যে ঈশ্বরের শহর আর পার্থিব শহর দুটোকে ভাবে ভাগ করছেন, অর্থাৎ সিটি অফ গড মানে যেটা হচ্ছে মানুষের যে যে পাপের ফল সেটা হচ্ছে সমাজে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে পারে। মানে এই যে দুটো ভাগে ভাগ করলেন, একটা কি বললেন, একটা বললেন যেটা ঈশ্বরের শহর, আর একটা হচ্ছে পার্থিব শহর যেটাতে আমরা রয়েছি সেটা পার্থিব শহর, আর একটা হচ্ছে ঈশ্বরের শহর যেটা হচ্ছে আদর্শ, যেখানে কোনো পাপের কোনো চিহ্ন নেই। এটা কিন্তু হচ্ছে আমাদের কার চিন্তাভাবনা, সেন্ট অগাস্টাইনের চিন্তাভাবনা। পরবর্তীকালে আসছেন থমাস অ্যাকুইনাস, তার গুরুত্বপূর্ণ এখানে গ্রন্থটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তার তিনি আইন তত্ত্ব দিয়েছেন, থিওরি অফ ল চিন্তা দিয়েছেন, এটুকু মনে রাখা যথেষ্ট। এবার টমাস অবসের লেভিয়াথান অবশ্যই মনে রাখবে। টমাস অবসের লেভিয়াথানের কি সার্বভৌমত্ব, অ্যাবসলিউট সোভারেনিটির কথা বলছে। অ্যাবসলিউট সোভারেনিটি মানে কি, তুমি রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে, যে প্রকৃতির রাজ্যের যে চরম বিশৃঙ্খলা সেখান থেকে মানুষ যে চুক্তি নিচ্ছে, চুক্তি করে শাসকের হাতে সব কিছু সঁপে দিচ্ছে, সঁপে দেওয়ার পর যে ব্যবস্থা থাকছে সেটাকে কিন্তু তিনি, সেখানে কিন্তু মানুষ সুখী। তার ধারণা হচ্ছে যে সমাজের এই যে চুক্তি করে রাষ্ট্রের হাতে সঁপে দেওয়া হলো, সেখানে কিন্তু কোনো মানুষের ব্যক্তিগত বিষয়টা রইল না, কিন্তু সবার সর্বাধিক সুখটাই কিন্তু সেখানে হলো। এই যে ধারণা, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে ধারণা সেটার উৎস বলা হয় আমাদেরকে হবসে। লক থেকে আমরা পড়ি, কিন্তু হবসেই কিন্তু তার সূত্রপাত ছিল। এবার জন লকের কথা বলি, ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্ট মনে রাখবে। এখানে তিনি অধিকারের তত্ত্ব, ন্যাচারাল রাইটসের কথা বলেছেন, 3টে অধিকারের কথা বলেছে মনে রাখবে, জীবন, স্বাধীনতা, সম্পত্তি, লাইফ, লিবার্টি অ্যান্ড তোমার যে সম্পত্তির অধিকারের কথা বলেছেন, প্রপার্টির কথা বলেছেন। এবার রুশোর ধারণা, সোশ্যাল কন্ট্রাক্ট তার গুরুত্বপূর্ণ গ্রন্থ, তিনি হচ্ছে জেনারেল উইলের কথা বলেছেন, এটাও একটা সোশ্যাল কন্ট্রাক্ট থিঙ্কার। অবশ্যই আমরা এই তিনজনকে পড়বো পরবর্তীকালে। আর একটা ধারণা হচ্ছে ইমানুয়েল কান্ত, তিনিও দার্শনিক, একজন গুরুত্বপূর্ণ দার্শনিক। কান্তের চিন্তা একটা গুরুত্বপূর্ণ, তিনি বলছেন কি, তিনি বলছেন যে পারপিচুয়াল পিসের ধারণা দিচ্ছেন, অর্থাৎ চিরস্থায়ী শান্তির কথা বলছেন। মানে যেখানে যে ব্যবস্থাটা হবে বিশ্ব ব্যবস্থা, যেখানে সবাই মানবিক দিক থেকে বিশ্ব নাগরিক, কোনো দেশের ধারণা তিনি দিচ্ছেন না, যে সবাই চিরস্থায়ী অর্থাৎ সর্বক্ষণে শান্তির একটা ধারণা কিন্তু তিনি এখানে দিচ্ছেন, যেখানে তিনি বলছেন যে গণতান্ত্রিক দেশগুলো কখনো যুদ্ধ করতে পারে না। এখানে আমি লিখিনি কিন্তু একটা ধারণা, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের যে ধারণা, তার একটা তত্ত্ব আছে, এটা বলছি শোনো, এটা মনে রাখার দরকার নেই তেমনভাবে, কতটা সুন্দর তার ধারণা। তিনি বলছেন যে তুমি কারোর সাথে এমন ব্যবহার করো না যে ব্যবহারটা তুমি নিজের সাথে করলে তুমি সহ্য করতে পারবে না, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের ধারণা। অর্থাৎ তিনি বলছেন যে এমন একটা ব্যবহার তুমি মানুষের সাথে করো, এমন একটা কাজ তুমি করো সমাজে, যে কাজটা যদি তোমার সাথে হয় তুমি সেটা মেনে নিতে পারবে। মানে কতটা মহান চিন্তাবিদরা যে ভেবেছেন এরা, যে এই ধরনের যদি কাজ আমরা সমাজে করতে পারি, তাহলে পরে কিন্তু আমাদের আর কোনো দুঃখ, শোক বা খারাপ লাগা এই বিষয়গুলো থাকবে না, বা সমাজ একটা সুখী সমাজ, আদর্শ সমাজ হয়ে উঠতে পারে। খুব সুন্দর লাগে আমার এই ধারণাটা, যাই হোক বললাম, ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখার জন্য বললাম। এবার হেগেলের যে ধারণা, হেগেল কি বলছেন, হেগেল ফিলোসফি অফ রাইট বই অতটা ইম্পর্টেন্ট না। তিনি কি বলছেন, পৃথিবীতে ঈশ্বরের রাষ্ট্রকে তিনি একদম এমনভাবে বলছেন যে রাষ্ট্র হচ্ছে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা, মানে মার্চ অফ গড অন আর্থ তিনি বলছেন। অর্থাৎ রাষ্ট্রই হচ্ছে, রাষ্ট্রের মধ্যেই কিন্তু তিনি যে জার্মান যে ধারণা, তিনি জার্মানির চিন্তাবিদ ছিলেন, তিনি বলছেন যে রাষ্ট্রের মধ্যেই হচ্ছে আমাদের ঈশ্বর রয়েছেন, এতটাই ঈশ্বরকে রাষ্ট্রের সাথে তুলনা করছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই টার্মটা আসে মার্চ অফ গড অন আর্থ পরীক্ষাতে, এটা মনে রাখা খুব জরুরি। এছাড়া আসছে আমাদের জেরেমি বেনথাম, বইটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তিনি যে তত্ত্বটা দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ উপযোগবাদ। অর্থাৎ যেখানে একটা কথা আমরা সবসময় বলি যে সর্বাধিক জনে সর্বাধিক সুখ, ঠিক আছে, সর্বাধিক জনে সর্বাধিক সুখ, অর্থাৎ একটা সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ, অর্থাৎ অর্ধেকের বেশি মানুষের সুখ যদি হয়, অর্ধেকের বেশি মানুষের যদি মানে তাদের সুবিধার হয়, বা অর্ধেকের বেশি মানুষের যদি প্রয়োজনের হয়, তাহলেই কিন্তু সেই নীতিটা বা সেই পদ্ধতিটা আমরা পালন করে চলব। এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা, ইউটিলিটারিয়ানিজমের ধারণা। আমরা তত্ত্বটা বিষয়ে আলোচনা করছি না, জাস্ট তার কী কন্ট্রিবিউশন এগুলো মনে রাখছি। আমরা মনে রাখতে হবে দার্শনিক চিন্তাবিদের মধ্যে এই নামগুলো বলছি। জন স্টুয়ার্ট মিল, অন লিবার্টি বইটা খুব গুরুত্বপূর্ণ। ইউটিলিটারিয়ানিজম নামে তার একটা বইও আছে। এখানে এটা গুরুত্বপূর্ণ না, তার কন্ট্রিবিউশনটা হাম প্রিন্সিপাল মনে রাখতে পারো। হাম প্রিন্সিপাল হচ্ছে তিনি বলছেন দুই ভাই ভাগ করছেন, একটা হচ্ছে তিনি মানে সেলফ রিগার্ডিং অ্যাকশন, একটা হচ্ছে আদার রিগার্ডিং অ্যাকশন, দুই ভাই ভাগ করেছেন। একটা হচ্ছে যে কাজটা তুমি করবে, যে কাজটা অন্যের কোনো প্রভাব ফেলছে না, সেটা হচ্ছে সেলফ রিগার্ডিং অ্যাকশন, আর যে কাজটা অন্যের প্রভাবিত করছে সেটা হচ্ছে আদার রিগার্ডিং অ্যাকশন। এই দু ভাগে তিনি কাজকে ভাগ করছেন। অতটা গুরুত্বপূর্ণ, অতটা আসে না ওখানে, আমি দেখলাম যতটুকু। তবু মনে রাখতে পারবে যে এই বইটা অবশ্যই মনে রাখবে, অন লিবার্টি আর ইউটিলিটারিয়ানিজম। আর নামটা তো অবশ্যই, যে নামগুলো বলছি নাম তো 100% মুখস্থ, আর যেগুলো বললাম যে গুরুত্বপূর্ণ বই সেগুলো বা যেগুলো কনসেপ্ট বলছি সেগুলো মনে রাখতে হবে। টিএইচ গিনের কথা যদি আমরা বলি, সবসময় মনে রাখতে হবে টিএইচ গিন মোরালিটির কথা বলছে, আদর্শের নৈতিকতার কথা বলছেন। তিনি কি বলছেন, তিনি বলছেন যে বইটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও পড়ে রাখবে। তিনি বলছেন যে
ইতিবাচক একটা সামাজিক রূপের কথা বলছেন। তিনি মোরালিটি, এইটুকু কথাই মনে রাখলে হবে, তিনি উদারনীতিবাদের মানে উদারনীতিবাদী, এবং তার চিন্তাটা হচ্ছে মোরালিটি বা আদর্শের উপর তিনি চিন্তা ভাবনা করেছেন, আদর্শ রাষ্ট্রের কথা তিনি বলেছেন। এটুকু মনে রাখাই যথেষ্ট তার জন্য। কার্ল মার্ক্সকে আমরা বললাম পড়বো, আগেও পড়েছি। এখানে কার্ল মার্ক্সের বই দুটো অবশ্যই মনে রাখবে, এবং কার্ল মার্ক্সের যে চিন্তাগুলো আমরা পড়বো তবু মনে রাখবে। শ্রেণীহীন সমাজের কথা বলছেন বা হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের কথা বলছেন, এগুলো মনে রাখবে। জন রলসের নাম খুব গুরুত্বপূর্ণ। থিওরি অফ জাস্টিস বইটা আরও গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। থিওরি অফ জাস্টিস, সেটা জন রলস জানি না, আমি দেখিনি ভালো করে, আছে নাকি দেখতে হবে আমাকে। জন রলসও খুব গুরুত্বপূর্ণ, তার যে ন্যায় তত্ত্ব, এই যে তিনি ভ্যালু অফ ইগনোরেন্সের মাধ্যমে বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীগুলো যদি থাকে পড়বো না, কোনো প্রেক্ষিতে অবশ্যই চলে আসবে আমাদের। এখানে মনে রাখার বিষয় হচ্ছে নামটা, তার থিওরি অফ জাস্টিস বইটা, যে তিনি ন্যায়তত্ত্ব দিয়েছেন, এইটুকু। তাহলে আমরা এখান থেকে কী কী পড়বো? আমাদের যে এখানে যে দার্শনিক মানে অ্যাপ্রোচটা রয়েছে, দৃষ্টিভঙ্গি, সেখানে প্লেটো, অ্যারিস্টটল, সেন্ট অগাস্টিন, থমাস অ্যাকুইনাস, হবস, লক, রুশো, ইমানুয়েল কান্ট, আমাদের তারপর আসছে হেগেল, বেনথাম, জন স্টুয়ার্ট মিল, টি.এইচ. গ্রিন, মার্কস, লিও স্ট্রস, তারপর জন রলস। এই নামগুলোকে মনে রাখবো, আর যেই বইগুলোর কথা বললাম আর যে কনসেপ্টগুলো বললাম সেগুলো আমাদেরকে একদম জলের মতো মুখস্থ করতে হবে। এখানে এইগুলো কাজ হচ্ছে কাজ। এখানে যদি ক্রিটিসিজম বলি, অর্থাৎ আমরা যে দার্শনিক চিন্তার কথা বললাম, যেখানে কি হওয়া উচিতের কথা বলছে, তাদের সমালোচনা কি? তারা হচ্ছে কল্পনা, এই যে বললাম ভরা পেটের চিন্তা, কল্পনা এবং বাস্তব বিমুখ। বাস্তবিক যে সমস্যা, জীবনের যে প্রাত্যহিক সমস্যা, অর্থাৎ একটা মানুষ খেতে পারছে না, কি একটা মানুষের যে দারিদ্র রয়েছে, একটা মানুষের যে সামাজিক অসাম্য রয়েছে, একটা মানুষের যে দুর্বলতা রয়েছে, একটা মানুষের অধিকার নেই, এই প্রশ্নগুলো তারা তুলছেন না। তারা বলছে যে কী হওয়া উচিত। মানে যার পেটে খিদে, যার অধিকার নেই, যে সমাজে বঞ্চিত, অবহেলিত, তার কাছে কি হওয়া উচিত জানাটা কতটা গুরুত্বপূর্ণ। ওই জন্য বলছে বাস্তব বিমুখ, এবং সেটা কাল্পনিক। আর একটা কী বলছে সমালোচকরা, আর একটা বলছে যেটা বৈজ্ঞানিক ভিত্তির অভাব রয়েছে। মানে এটা হচ্ছে তোমার আচরণবাদীরা, যেটা পরবর্তীকালে ডেভিড হিস্টন, চার্লস মেরিয়াম যারা আসবে, তাদের এই পরবর্তী অ্যাপ্রোচে পড়বো আমরা, তারাই কে বলছে যে এটা বৈজ্ঞানিক না, কারণ এটা হচ্ছে তথ্য প্রমাণের কোনো ব্যাপার নেই। এখানে বলছে যে কী হওয়া উচিত সেটা যে যার মতো করে ব্যাখ্যা করছে, এবং তাদের পিছনে তারা যুক্তি দিচ্ছে, কিন্তু সেই যুক্তিটার মতো কোনো ভিত্তি নেই, সেই যুক্তিটা তো বৈজ্ঞানিক নয়, তাই এটাকে বলছে অবৈজ্ঞানিক। এটা হচ্ছে এখানে বলছে যে এখানে বৈজ্ঞানিক রাষ্ট্রবিজ্ঞানের আরেকটা সমালোচনা হচ্ছে, এখানে হচ্ছে ব্যক্তিগত চিন্তার প্রভাব। যেমন প্লেটো যেভাবে আদর্শ রাষ্ট্রের চিন্তা করেছে, বা জন রলস যেভাবে ন্যায়ের কথা বলেছে, বা অ্যারিস্টটল যেভাবে মানে আমাদের আদর্শ রাষ্ট্রের কথা বলেছে, আমাদের প্রত্যেকের তো নিজস্ব প্রেক্ষাপট ছিল, যেমনটা বললাম। তাহলে তারা তাদের প্রেক্ষাপট অনুযায়ী, তাদের পরিস্থিতি অনুযায়ী, তাদের বিবেচনা অনুযায়ী তারা ধারণা করেছে, তাদের পছন্দ অপছন্দ অনুভূতির অনুযায়ী তারা কিন্তু প্রত্যেকটা তত্ত্ব বা তাদের যে চিন্তা সেটা তারা বলেছেন। আদর্শ কেমন হওয়া উচিত, তাহলে সেটা তো সর্বজনীন হতে পারে না। এরা সমালোচনা করছেন যেটা, তাহলে ব্যক্তিগত চিন্তার প্রভাবটা এখানে বেশি, এটা একটা সমালোচনা। তাহলে এই দুটো গেল আমাদের। এছাড়া আর একটা যেটা আমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে আইনগত বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, বা লিগ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ। এরা কি বলছে? এরা বলছে আইন বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি যেটা, সেটা হচ্ছে আইন প্রণয়ন ও বলবৎকারী যেটা প্রতিষ্ঠান রয়েছে, তাদের গুরুত্বটাই এখানে এরা, তাদের কাঠামো বা তাদের যে সংবিধান ও আইনের যে কাঠামো, সেটাকে এরা মূল কাজ বলছে, বা রাষ্ট্রবিজ্ঞান বলো বা সমাজের মূল কথা তারা বলছেন। এখানের বৈশিষ্ট্য কি? বলছে যে অনানুষ্ঠানিক কাঠামো এরা হচ্ছে গুরুত্ব দিচ্ছে, মানে আনুষ্ঠানিক কাঠামোতে এরা গুরুত্ব দিচ্ছে। আনুষ্ঠানিক কাঠামো কি? এরা বলছে যে ইনস্টিটিউশনগুলো আছে রাষ্ট্রের ক্ষেত্রে, যদি বোঝা যায় রাষ্ট্রের ক্ষেত্রে কী কী কাঠামো রয়েছে, রাষ্ট্রের ক্ষেত্রে কী কী প্রতিষ্ঠান রয়েছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানে একটা হচ্ছে আইনসভা, শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, এটাই হচ্ছে মূল কাঠামো। তাদের গঠন কি, তাদের কারা সদস্য, তাদের কি ক্ষমতা, তাদের কি কার্যাবলী, অর্থাৎ যেগুলো আইনত, যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ লিগ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ একটা সমাজ, একটা রাষ্ট্র, সেখানে একটা গণতন্ত্র হতে পারে, একটা সমাজ, একটা একনায়কতন্ত্র হতে পারে, যুক্তরাষ্ট্র হতে পারে, যে কোনো সমাজে সেখানে কি ধরনের ব্যবস্থা, সেই ব্যবস্থার কাঠামোটা কি, মানে তার যদি বলি নাটস অ্যান্ড বোল্টস আর কি, যে তার যে কাঠামো, সে কাঠামোতে কী কী রয়েছে সেগুলো আমাদের বুঝতে হবে। এখানে আইনের প্রাধান্যের কথা বলা হয়েছে, নিয়ম, সংবিধান, সেটাই গুরুত্বপূর্ণ। এখানে এটা গুরুত্বপূর্ণ নয় যে ইতিহাসে কি হয়েছিল, এটাও গুরুত্বপূর্ণ নয় যে কি হওয়া উচিত। এখানে গুরুত্বপূর্ণ কি, আইনে কি আছে, একটা মানুষের কি কি অধিকার, আমাদের যে আইন বা আমাদের যে সমাজের আইন, সেটাতে কি লেখা আছে, একটা নাগরিকের কী কী কর্তব্য রয়েছে, একটা নাগরিকের কী কী অধিকার রয়েছে, একটা নাগরিক কী কী করতে পারে, কী কী করতে পারে না, বিচার ব্যবস্থা থেকে সে কী কী প্রাপ্য, কোন পরিস্থিতিতে বিচার ব্যবস্থা কী ডিসিশন নিতে পারে। এই যে আইনগত, এই যে মানে যেটাকে বলে পরিভাষাগত যে জিনিস, সেই জিনিসগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এখানে যে সার্বভৌমত্বের ধারণার উপর এখানে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে আইনি সার্বভৌম, অর্থাৎ রাষ্ট্রই হচ্ছে সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান।
এবার যদি আমরা এখানে থিঙ্কার বা চিন্তাবিদদের কথা বলি, এখানে যা বোধা খুব গুরুত্বপূর্ণ। যা বোধা আমরা যখন সার্বভৌমত্ব আমাদের রয়েছে, সোভারেনিটির ধারণা পড়বো, সেখানে কিন্তু যা বোধাকে পড়বো, তিনি আইনগত সার্বভৌমত্বের ধারণা দিচ্ছেন। এটুকুই মনে রাখতে হবে। বইটাও গুরুত্বপূর্ণ না, বইটা হ্যাঁ গুরুত্বপূর্ণ হবে যেহেতু আমাদের রয়েছে, বইটাও পুরো মনে রাখবে। 6 বুকস অফ দ্য কমনওয়েলথ নামে বইটা মনে রাখবে। আর মনে রাখবে যে আইনগত সার্বভৌমত্বের ধারণা কিন্তু দিয়েছেন বোধা। বোধা হচ্ছে আমাদের আইন, মানে এই যে দৃষ্টিভঙ্গির, আইনগত দৃষ্টিভঙ্গির, আমাদের আইনগত ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, তিনি একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। এছাড়া কি আছেন? মন্তেস্কু, আগেই বলেছি আমরা যখন পড়ছিলাম আমরা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, তিনি কিন্তু এখানেও আছেন। স্পিরিট অফ লজ, সেখানে কিন্তু সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলছেন। জন অস্টিনের কথা গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু তিনি কি বলছেন, এখানে তিনি ইতিবাচক যে আইনগত ইতিবাচকতার যে প্রবক্তা, তিনি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ওয়াল্টার বেগাতের নাম মনে রাখতে হবে। এবং তিনি হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন নামে একটা, মানে ইংলিশ কনস্টিটিউশন নামে একটা বই লিখেছিলেন। বইটার নাম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু নামটাই গুরুত্বপূর্ণ, যে ওয়াল্টার বেগাত তিনি ছিলেন একজন আইনগত দৃষ্টিভঙ্গির একটা গুরুত্বপূর্ণ চিন্তক। এবি ডাইসির যে চিন্তাভাবনা, তিনি হচ্ছে আইনের চোখে, মানে আইনের শাসনের কথা বলছেন, রুল অফ লর কথা বলছেন, এটা গুরুত্বপূর্ণ। এবং এবি ডাইসির নাম গুরুত্বপূর্ণ। উড্রো উইলসন, তিনি কি বলছেন? দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নেই আমাদের, কিন্তু উড্রো উইলসনের নামটা গুরুত্বপূর্ণ। এবং এই যে আর্টিকেলটা, দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল বা বই, খুবই ছোট বই, 50 পেজ, যাই হোক, এই বইটা খুব গুরুত্বপূর্ণ। অত বিশদ দরকার নেই, জাস্ট আমাদের নামটুকু হলেই হবে। জেমস ব্রাইসের নামটা গুরুত্বপূর্ণ। হারমান ফাইনারের নাম গুরুত্বপূর্ণ, কন্ট্রিবিউশনগুলোতে গুরুত্বপূর্ণ না, তবু পড়বে। আমি যেহেতু দিয়েছি, এগুলো দুবার পড়বে অন্তত, কিন্তু নামগুলো অবশ্যই মুখস্থ যেন থাকে, যে কারা কারা চিন্তক আছেন এখানে। স্যার আইভার জেনিংস রয়েছেন। এছাড়া আমাদের মার্সাস তুলিয়া সিসিরও রয়েছে। এদের নাম, বইয়ের নাম অতটা গুরুত্বপূর্ণ না। এই যে নামগুলো দেখে নেবে, যে হ্যান্স কেলসেন রয়েছেন, কার্ল জে ফ্রেডরিক রয়েছে, এদের বই গুরুত্বপূর্ণ না। এবার যেটা আছে সমালোচনা, কী কী সমালোচনা এদের রয়েছে? এই যে আইনগত দৃষ্টিভঙ্গি, এরা শুধুমাত্র কাঠামোর কথা বলে। এরা শুধুমাত্র বলে যে আইনে কী রয়েছে, সংবিধানে কী রয়েছে, আমাদের কী কী করা উচিত, সেটার কথা বলছে। এখানে কিন্তু আনুষ্ঠানিক পদ্ধতিটাই শুধুমাত্র কথা বলা হয়েছে। মানুষের যে মনস্তত্ত্ব, মানুষের যে কিসে ভালো হতে পারে, যে মানুষের যে আচরণ, সেটাকে তারা সম্পূর্ণ গুরুত্ব দিচ্ছে না। মানুষ তো তার একটা অস্তিত্ব রয়েছে, তার একটা, প্রত্যেকটা মানুষের, যেমন আমি বললাম, ভিন্নতা রয়েছে, সেইগুলোর কথা কিন্তু এরা বলছে না। এটা একটা তাদের সমালোচনা। এবার হচ্ছে আর একটা সমালোচনা কি, যেটা হচ্ছে অনানুষ্ঠানিক যে শক্তি, সেগুলোকে অবহেলা করছে। যেমন কারা? যেমন আমরা জানি আমাদের রাজনৈতিক ব্যবস্থায় শুধুমাত্র তো আইন, শাসন, বিচার ব্যবস্থা নেই, সেখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে, সেখানে রাজনৈতিক দল থাকে, গণমাধ্যম, মানে আমাদের যে আমাদের বিভিন্ন রকমের গণমাধ্যম আজকাল সেগুলো রয়েছে। এছাড়াও যে শক্তিগুলো রয়েছে, সেইগুলোর কথা আমরা এখানে তুলে ধরি না। যে বিভিন্ন ইস্যু, যেমন সন্ত্রাসবাদ থেকে শুরু করে আমাদের যে পরিবেশগত ইস্যু, তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ কী পদ্ধতি, তাদের কাছে গুরুত্বপূর্ণ পদ্ধতি, তাদের কাছে গুরুত্বপূর্ণ আইন, তাদের কাছে গুরুত্বপূর্ণ সংবিধান। তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় যে কোন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা কোন মানুষের সাথে কোন মানুষের সম্পর্ক কীভাবে প্রভাবিত করছে, সেগুলো গুরুত্বপূর্ণ না। এই যে যেমন পরের পয়েন্টটা, যে আর্থসামাজিক প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপটে মানুষ দৃষ্টিভঙ্গি নেয়। ধরো একটা মানুষ, একটা লিডার, আর একটা সাধারণ মানুষ, তাদের যে ব্যক্তিগত সম্পর্ক, সেটাও তো গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আইন তো গুরুত্বপূর্ণ নয়, যে কোনো একটা ঘটনা ঘটার পিছনে তারা এখানে এই আইনগত বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি তারা এখানে গুরুত্ব দিচ্ছেন না। ফলে এই সমালোচনাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এগুলোই হলো তাহলে আমাদের বিষয়। এখানে আমি কোয়েশ্চেন দিয়ে দিয়েছি বেশ কিছু, 20-25টার বেশি দেওয়া আছে, 30টা প্রশ্ন। উত্তরগুলো আমি পরে দেবো, কোশ্চেনগুলোই আগে দেবো। কোশ্চেনগুলো সলভ করবে, আর কোশ্চেনগুলো সলভ করার পর উত্তরগুলো মিলিয়ে নেবে, কোনগুলো পারছো না পারছো, সমস্যা হলে বলে দেবো। তাহলে আজকে যেটুকু বোঝালাম সেটা আরেকবার আমি শর্টে বলে দিই। প্রথমে বলো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা, কোথাও কোনো জায়গায় সমস্যা হলে বলো, আমি পরিষ্কার করে আবার বলে দেবো। না, এখন আপাতত সমস্যা কিছু হয়নি। বোঝা গেছে কি? সমস্যা হয়নি? ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেছে। আমি তো আমার মতো করে বলে গেলাম। আচ্ছা, ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে রাজনৈতিকের ধারণা যেটা বললাম, রাজনৈতিক আমরা কী কী পড়লাম তাহলে যদি মনে করার চেষ্টা করি। রাজনৈতিকের ধারণা পড়লাম, তত্ত্ব পড়লাম, রাষ্ট্রতত্ত্ব পড়লাম, তারপর কি পড়লাম, রাষ্ট্র দর্শন পড়লাম, তারপর বললাম যে আমাদের মতাদর্শের ধারণা পড়লাম, আইডিওলজি পড়লাম। তারপর আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে পদ্ধতির সাথে আমাদের যে দৃষ্টিভঙ্গির পার্থক্যটা পড়লাম। একটা হচ্ছে বৃহৎ অর্থে, একটা হচ্ছে ক্ষুদ্র অর্থে। তারপর আমরা কি পড়লাম, তিনটে আমাদের যে প্রথাগত চিন্তা, একটা হচ্ছে হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক, একটা হচ্ছে আমাদের নরমেটিভ বা যেটা আমাদের হচ্ছে দার্শনিক, আর একটা বললাম লিগাল ইনস্টিটিউশনাল বা আইনগত ও প্রাতিষ্ঠানিক। এই তিনটে ধারণা আমরা, এই কয়েকটা ধারণা কিন্তু আজকে আমরা বোঝার চেষ্টা করলাম। তো এগুলো তাহলে আমরা, আমার যে বক্তব্য যেটা আমি বলবো, সাজেস্ট করব, যেটা আমি নোটসটা দিয়ে দিচ্ছি,
প্রিন্ট করানোর সুবিধা আছে? হ্যাঁ। তাহলে আমি বলবো যে অবশ্যই এইটাকে প্রিন্ট করে, এই আজ তো রবিবার, পরের বৃহস্পতিবার ক্লাস, এর মধ্যে অন্তত 10 বার এটাকে রিডিং, আমি বলবো না যে মুখস্থ করতে, 10 বার জাস্ট প্রয়োজনে 10টা দাগ কেটে আমি একবার পড়ে একটা একটা টিক দিলাম, 10 বার পড়তে হবে, আমি এইটুকু বলছি। তারপর আমি যেটুকু বলেছি যদি না মনে থাকে, 10 বার পড়ার পরও যদি কোনো জায়গায় সমস্যা হয়, পরের দিন তো বলতেই পারো যে কোথাও বুঝতে অসুবিধা হলে। এছাড়াও যদি যে জায়গাগুলো মুখস্থ করতে বলেছি আমি, সেগুলো যদি মনে না থাকে, মানে সেগুলো তাহলে আরেকবার করে 2বার করে পড়তে হবে যদি মনে না থাকে। আমি আশা করছি 10 বার পড়লে মনে থেকে যাবে, যদি বুঝতে পারো, সমস্যা হওয়ার কথা না। এবার আমি যেটা বলেছিলাম আগের দিন, যে এইটা পড়ার পর পরের দিন যেটা করতে হবে, সেটা আমাকে কিন্তু ওই প্রথমে 5 মিনিট বিষয়টা বলতে হবে। ফলে ওটা যদি 10 বার পড়ো, তাহলে আমার মনে হয় যে ওটা বলতে খুব একটা সমস্যা হবে না। অন্তত প্রথম পার্টগুলো বেশি না বললেও আমি বলবো যে 3টে যে মানে পড়লাম আমরা, দৃষ্টিভঙ্গি পড়লাম, এই দৃষ্টিভঙ্গি 3টে অবশ্যই কিন্তু আমাকে বুঝিয়ে, মানে অ্যাজ আ টিচার ক্লাস নিচ্ছ এইভাবে বললে পরে আমার মনে হয় সেটা নিজেরও একটা, যেটা বলে, কনফিডেন্স বিল্ড আপ হবে, এবং প্লাস পড়াটাও আমার মনে হয় ভালো হবে, কতটা হয়েছে বোঝা যাবে। তাহলে এটা তাহলে পরের দিন করতে হবে নাকি? ঠিক আছে। তাহলে এইভাবে করো। আজকের তাহলে কি এখানে রেখে দিই নাকি? হ্যাঁ। তাহলে এটা আমি পাঠিয়ে দিচ্ছি কোয়েশ্চেনগুলো। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো পাঠাবো, কোয়েশ্চেনগুলো সলভ করবে। উত্তর আমি এখন দেবো না, উত্তর যদিও রয়েছে এখানে, কিন্তু উত্তরগুলো আমি কেটে দিয়ে দেবো, প্রশ্নগুলোই সলভ করো। ঠিক আছে, গুড নাইট তাহলে আজকের জন্য। ঠিক আছে। ঠিক আছে।